বিমর্ষ রাতের শেষ প্রহর, আকাশটা সবে কালচে নীল থেকে ফিকে ধূসর হতে শুরু করেছে। ক্লান্তিমাখা চোখ খুললেই দেখা যায় ডিসেম্বরের ঘন কুয়াশা বহুতল ভবনগুলোর মাথা গিলে খাচ্ছে এক এক করে। ল্যাম্পপোস্টের আলোগুলোকে শিশিরের ঝাপটা একদম ম্লান করে তুলেছে। রাস্তার কোন এক মাথার মোড় হতে কুকুরগুলোর একঘেয়ে করুণ সুরে বুকের ভেতরটায় কেমন হাহাকার করে তোলে। ভয় বাড়ায়, হারানোর সংখ্যা জাগায়, বিষাদ মাখা এক তীব্র যন্ত্রণা শরীরকে ক্ষতবিক্ষত করে তোলে প্রতি ক্ষণে ক্ষণে। অপরাজিতা লজের সামনে রাধাচূড়া গাছটা আজ কেমন প্রাণহীন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। উত্তরে হাওয়া যখন সে শুকনো ডালপালের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন চাপা গলায় ফুঁপিয়ে কাঁদছে। সত্যি হয়তো কাঁদছে। বাড়ির ফুল যে চিরতরে ঝরে গিয়েছে ভেজা মাটির নিচে, সমস্ত সুঘ্রাণ নিয়ে নিজেকে আড়াল করে ফেলেছে সবাইকে ফাঁকি দিয়ে। বোবা গাছের সাথেও তো তার কত শত স্মৃতি চোখে জল না এনে পারে। জানাজা শেষ করে আসা পুরুষদের কাঁধে কবরের হিমশীতল স্পর্শের ভার এখনো স্পষ্ট বিদ্যমান। প্রত্যেকের পরনে পোশাকের সাথে লেগে আছে ভোরের শিশির আর একরাশ বিষাদ। ফরজ নামাজের পরপরেই জানাজা সম্পন্ন হয়েছে আনিশার। যদিও হাড় কাঁপানো শীত, তবু বুলেটে ঝাঁঝরা হওয়া শরীরটাকে দীর্ঘক্ষণ রাখাটা যৌক্তিক মনে করেনি অনেকেই। সবার সম্মতিতেই ফজরের পর সমাহিত করা হয়েছে বাড়ির একমাত্র মেয়েকে, কারো বাড়ির একমাত্র বউকে। সিক্ত বিমূর্ত ভঙ্গিতে সোফায় বসে থাকা সিক্ত বাবার ডাকে মুখ তুলে তাকায়। চাহনিতে তার বিধ্বস্ততা স্পষ্ট। ফয়সাল সাহেব ছেলের চোখ জোড়া দেখা মাত্র খানিকটা চমকিত হন। রক্তলাল নেত্র অথচ শুষ্ক, নেই এক ফোঁটা জলের আভাস। পুরুষ মানুষের অশ্রুহীন কান্নার এক নীরব প্রতিফলন তিনি তার ছেলের মধ্যে দেখতে পান। পরনে সাদা পাঞ্জাবিটা গলার কাছে কুঁচকে আছে কিছুটা, হাতায় লেগে আছে এখনো মাটির ছোঁয়া। তোমার সাথে একজন মিট করতে এসেছে। বাবার কথা অনুযায়ী পিছু ফিরে তাকাতে একজন ইউনিফর্ম পরিহিত নৌসেনা সদস্য সামনে এসে দাঁড়ায়। অত্যন্ত বিনতভাবে সেলুট দেয়া মুহূর্তে সিক্ত তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সামান্য মাথা নাড়িয়ে সে সেলুট গ্রহণ করতেই নৌসেনা সদস্যটি সংযত গলায় বলে, স্যার, অত্যন্ত দুঃখিত এই সময় বিরক্ত করার জন্য। ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ স্যার আপনার সাথে জরুরি ভিত্তিতে কথা বলতে চান। তিনি লাইনে আছেন। সিক্ত কোনো প্রকার শব্দ না করে চুপচাপ ফোনটা হাতে নেয়। কানে ধরে সাড়া প্রদান করতে ওপাশ থেকে ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ আর্দ্র কণ্ঠে বলে ওঠেন, ফাইরাজ, আমি জানি কোনো সান্ত্বনাই আজ তোমার জন্য যথেষ্ট নয়। আনিশা আমার নিজের মেয়ের মতোই। এই ক্ষতি অপূরণীয়। যদি সম্ভব হতো আমি নিজেই তোমাকে আরও কয়েকটা দিন পরিবারের সাথে থাকতে বলতাম। সিক্ত স্যারের অভিমত বুঝে যায়। চোখ বন্ধ করে নেয় সে। সঙ্গে সঙ্গে এক নিস্তব্ধ দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার পাথর বুক ছেড়ে। একটু বিরতি নিয়ে ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ কণ্ঠস্বর সামান্য দৃঢ় করে বলেন, কিন্তু ফাইরাজ, তুমি জানো সামনের অপারেশনটা কতটা জটিল। পুরো টিমের মনোবল আর স্ট্র্যাটেজি তোমার উপর নির্ভর করছে। দেশের স্বার্থে মাঝে মাঝে আমাদের ব্যক্তিগত শোককে স্থগিত রাখতে হয়। আমি তোমাকে জোর করছি না, কিন্তু দেশের এই মুহূর্তে লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজকে রাঙামাটিতে খুব প্রয়োজন। আমি চাইলে আজ ছুটি বাড়িয়ে দিতে পারতাম, আমার সে এখতিয়ার আছে, কিন্তু রাঙামাটি নেভালে বসে যে অপারেশন ব্লু ওয়াটার শুরু হতে যাচ্ছে তার পুরো ম্যাপটা তোমার তৈরি। ওখানকার জিওগ্রাফি আর টেকনিক্যাল ডিটেলস তোমার চেয়ে ভালো আর কেউ বোঝে না। এই মুহূর্তে টিমের কোন কমান্ডিং পজিশনে তোমার অনুপস্থিতি মনে হলো পুরো অপারেশনটাকে ঝুঁকির মুখে ফেলে। দেশের এই ক্রান্তিলগ্নে ব্যক্তিগত আবেগের চেয়ে অর্পিত দায়িত্ব অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ ফের কথা থামান। ফোনের অপর পাশে থাকা শক্ত মানবটাকে কথাগুলো হজম করার সময় দেন কিছুটা। অতঃপর পুনরায় চোখ বন্ধ করে দৃঢ় কণ্ঠে বলেন, আজ সকাল 9টার মধ্যে তোমাকে বেসে রিপোর্ট করতে হবে। আমি অলরেডি তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করেছি। অন টাইমে পৌঁছানোর জন্য বর্ডার অর্ডার করা হলো। চারপাশে ভয়াবহ নীরবতা। সিক্ত আধখোলা জানালার বাইরে এক নজর তাকায়। কুয়াশা ভেদ করে ভোরের প্রথম ম্লান আলো ফুটতে শুরু করেছে।
একপাশে চিরনিদ্রায় শায়িত বোনের শোক, মা এবং স্ত্রীর জ্ঞান হারানো অবচেতন অবস্থা, অন্য পাশে উত্তাল সমুদ্র আর দেশের নিরাপত্তা। চন্দ্রগ্রহণের মতো দুর্দশা তাকে গোগ্রাসে গিলতে শুরু করেছে আজ, কিন্তু দায়িত্বের কাছে অসহায়ত্বর কোনো নিয়ম মানে না, আর না মানা উচিত। ভিতরের দুর্বলতাটুকু এক নিমিষে হজম করে গম্ভীর কণ্ঠে বলেন, আই উইল রিচ দেয়ার অন টাইম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। গুড লাক কমান্ডার। আমি তোমার অপেক্ষায় রইলাম, আল্লাহ হাফেজ। সিক্ত ফোনখানা নৌসেনা সদস্যের হাতে দিয়ে নিরেট গলায় বলে, 15 মিনিট অপেক্ষা করো। ওকে স্যার। নৌসেনা সদস্যটি চলে যেতে ফয়সাল সাহেব ছেলের কাঁধের দিকে এগিয়ে যান। কাঁধে হাত রেখে অবিচল কণ্ঠে বলেন, বি স্ট্রং মাই বয়, মোটেও ভেঙে পড়ে চলবে না। দেশের জন্য যে কোনো পরিস্থিতিতে তোমাকে তোমার আবেগকে স্যাক্রিফাইস করতে হবে। ইউনিফর্ম পরার সময় প্রতিজ্ঞা করেছ, সে প্রতিজ্ঞা তো রাখতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করো বাবা। ফয়সাল সাহেব মলিন হেসে চোখে চোখ রেখে আশ্বস্ততা সুরে বলেন, ভয় নেই, আমরা আমাদের কলিজার টুকরোকে আল্লাহর জিম্মায় রেখে এসেছি। আল্লাহর সৃষ্টির জীবকে তো আল্লাহর কাছে ফিরতে হবে, আমাদের এখানে বিরোধিতা করার স্পর্ধা নেই। জীবন মানে তো এটাই বাবা, শোক আর সুখ এক করে চলা। মূল্যবান অতি প্রিয় কোনো কিছুতেই আমাদের ধরে রাখার সাধ্য নেই। যখন যার যাওয়ার সময় হবে তাকে বিদায় জানাতেই হবে। তুমি আমি হাজার চেষ্টা করে আটকাতে পারবো না। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার মেয়েকে ছেড়ে গিয়েছে, তাকে যেতে হবে। অন্য কিছু সব কিছুকে তুচ্ছ করে সে চলে গিয়েছে, কারণ স্রষ্টার নির্দেশ এসে গিয়েছিলে। বলো, স্রষ্টার নির্দেশনাকে উপেক্ষা করার সাহস তোমার আছে? সিক্ত দৃষ্টি নত করে ঠোঁট চেপে মাথা নাড়ায়। ফয়সাল সাহেব ছেলের মাথায় হাত রেখে সুস্পষ্ট গলায় বলেন, তোমাকে দুর্বলতার কাতারে আমি দেখতে চাই না। যে শোক তোমার বুককে রক্তাক্ত করছে, সেই শোককে তুমি শক্তিতে রূপান্তর করো। আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু কঠিন জিনিসে তুমি অভ্যস্ত। নিজেকে পুনরায় গড়াতে বেশি সময় লাগবে না আশা করি। বোনকে নিজের মধ্যে ধারণ করে বেঁচে থাকো। জাহিন ভাইয়া, নেহেরিস আমাদের কাছেই থাকবে এখন থেকে। ওর দাদিমা অসুস্থ, জানি নাতনিকে ছাড়তে চাইবে না, বাট আমি প্রেশার দিতে চাই না। ওনারা যখন খুশি এসে দেখে যাবেন, কোনো বাধা ধরার নিয়ম নেই। দরকার হলে উনি আমার বাসায় থাকবেন। আর জাহিনকে একটু সময় দেওয়া উচিত, ওর কিছুটা সময় একা থাকা প্রয়োজন। ওর সাথে কথা হবে ইনশাল্লাহ। সিক্ত বাবার দিকে নমুজ দৃষ্টিতে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, জাহিন ভাইয়া একদম শেষ। খুব স্বাভাবিক। আমার মেয়েটা এতটা ভাগ্যবতী ভেবেই আমার বুক গর্বে ভরে যাচ্ছে। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই, এমনকি 2 দিন আগে নতুন অতিথি হয়ে আসা এই বাড়ির পুত্রবধূ পর্যন্ত তার শোকে মূর্ছা যাচ্ছে। এমন ভালোবাসা কয়জন পায় বলো? অনেক বড় ব্লেসিং। সবাই বলতো আমি নাকি তোমার চেয়ে অনেক বেশি শক্ত, আমার চোখ দিয়ে রক্ত ঝরে তবু নাকি পানি বের হয় না। বাট আজকে তাদের দেখা উচিত আমি আমার শক্ত আবরণের কাছে একদম পরাজিত হয়ে গিয়েছি। আই হ্যাভ লস্ট দিস ব্যাটেল টু মাই ফাদার। কিভাবে পারছো নিজেকে এতটা শক্ত রাখতে? ফয়সাল সাহেব ব্যথা কাতর মুখে 2 হাত বাড়িয়ে স্মিত হাসেন। সিক্ত সোজা হয়ে দাঁড়ায় বাবার সম্মোহন দেখে। চল তার শক্ত দৃষ্টি স্থির, মনের মধ্যে পুঞ্জীভূত আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করে যায় সে। কিন্তু বাবার চোখের দিকে তাকাতেই তার দীর্ঘ বছরের সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা আর কাঠিন্যের দেয়াল মুহূর্তেই ধসে চুরমার হয়ে যায়। শক্তপোক্ত হাত দুটো জড়িয়ে ধরে বাবাকে। একজন লেফটেন্যান্ট কমান্ডারের যজু দেহ বাবার দেহে আশ্রয় পড়ে এক অবুঝ শিশুর মতো। সিক্তের কণ্ঠস্থিরে বেরিয়ে আসে এক রুদ্ধশ্বাস, হাহাকার। বাবার কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। যে কান্না সে সারা রাত চেপে রেখেছিল, যে কান্না সে বোনের কবরের পাশেও দেখায়নি, সেই কান্না সে দমাতে পারে না বাবার সান্নিধ্যে এসে। ফয়সাল সাহেব বিষণ্ণ হাসিতে হাত দুটো সিক্তের পিঠে সান্ত্বনার পরশ বুলিয়ে দেন। তিনি জানতেন তার ছেলে আজ শুধু একজন ভাই হিসেবে কাঁদছে না, সে কাঁদছে তার অসহায়ত্বের জন্য। যেখানে একদিকে কলিজার টুকরো বোনের বিচ্ছেদ, অন্যদিকে দেশমাতৃকার কঠিন আহ্বান। ধীর গলায় বলেন, বাবা হও, তারপরে বুঝবে কিভাবে এতটা শক্ত হয়েছি আমি। সন্তানদের জন্য কতটা আত্মত্যাগ করতে হয় বাবাদের,
এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে তখন। কিছুটা সময় অতিক্রম হয়, সিক্ত নিজেকে সামলে নেয়, চোখের জল মুছে ফেলে, সে আবার সোজা হয়ে দাঁড়ায় বাবার সামনে। সবকিছু ছাপিয়ে একজন দায়িত্বশীল অফিসার সে জানে আবেগ প্রকাশের সময়ের চেয়ে কর্তব্য পালনের সময় অধিক বড়। দোয়া করবে আমার জন্য অলওয়েজ। তুমি সফল হও তোমার কাজে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি। বাবাকে কষ্ট পেতে দিবে না আশা করি। সিক্ত বাবার সাথে হ্যান্ডশেক করে, শান্ত গলায় বলে, থ্যাংক ইউ মাই চাইল্ডহুড সুপারম্যান। তোমার কঠিন সত্তা আমার জন্য অনুপ্রেরণা। সময়ের সাথে পাল্লা দেয় সিক্ত, সাদা পাঞ্জাবি বদলে নিজেকে আবৃত করে নেয় ইউনিফর্মে। আয়নার সামনে দাঁড়িয়ে গালে সদ্য জাগ্রত দাড়িগুলোকে ট্রিমারের সাহায্যে ক্লিন শেপ করে নেয় সে। অতঃপর সাট করে কাটা চুলগুলো ঠিকঠাক করে কোমরের পেছনে গুজে নেয় লাইসেন্সকৃত রিভলভার। নিজের কক্ষ হতে বেরিয়ে সে সরাসরি চলে যায় নিচে। দক্ষিণের পর দুটো রুমে দুটো অবচেতন শরীরে ক্যানুলা দিয়ে বাহিত হচ্ছে স্যালাইন। সকল আত্মীয় স্বজন ভিড় সেদিকটাতেই। সিক্ত প্রথমে মায়ের রুমে যায়, সেখানে অচেতন মায়ের সাথে সাক্ষাৎ করে সে খুব অল্প সময় হাতে নিয়ে। অতঃপর চলে যায় তার অর্ধাঙ্গীর কাছে। বিবর্ণ মুখরেখায় ঘুমিয়ে আছে তার চঞ্চল চড়ুই পাখি। আজ তার সব ডানা নিস্তেজ হয়ে গুটিয়ে আছে বিছানার চাদরে। হাত ফুটো করে চলছে স্যালাইন। সিক্তকে এমন পুরোদস্তুর ইউনিফর্মে আবৃত দেখে অনেকে অবাক হলে কেউ মুখে কিছু বলে না। তাকে দেখা মাত্র অন্তির শিওর ছেড়ে সাইকি পালক উঠে দাঁড়িয়ে জায়গা করে দেয়। সিক্ত ধীর পায়ে অতি নিকটে এসে হাজির হয় অন্তির। স্থির দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে ডানা ঝাপটা পড়ে যাওয়া পাখিটাকে। কিছুটা ঝুঁকে সে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে ছোট করে চুমু এঁকে দেয় সন্তর্পণে। পালক, চিন্তা করবেন না ভাইয়া, আমরা ঠিক সামলে নিব ওকে। মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকা নেভির জিপটার হর্নের সাথে সাথে হেডলাইট জ্বলে ওঠে। সিক্ত সমস্ত পিছুটান ফেলে দাঁড়ায় না আর এক মুহূর্ত। হাত ঘড়িতে এক নজর সময় বুলিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় তার গন্তব্যে। দৃঢ় পায়ে সিনা টান করে সরাসরি গাড়িতে গিয়ে উঠে বসে সে। গেটের দুই পাল্লা দুদিকে সরে যায়, গর্জিত সুর তুলে ধুলো উড়িয়ে এক নিমেষে চোখের আড়াল হয়ে যায় সিক্তের জিপটি। দায়িত্বের জাতাকলে পিষে যায় শোকার্ত সব মুহূর্ত। পিছু ফিরে তাকানোর আর অবকাশ নেই, কেননা জীবন চলে সময়ের আর্জিতে। অতঃপর কেটে যায় 3 দিন। অপরাজিত লস। সকাল 9টা। আমি এখন মেনে নিতে পারছি না, ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। আপা, আপনি কিভাবে চুপ আছেন বলুন তো? ভাবি কি বলবে বলো? মেয়েকে হারিয়ে তার কথা বলার মতো কি অবস্থা আছে? আমি আগেই বলেছিলাম এরকম উড়নচণ্ডী মেয়েকে আমাদের সিক্তের সাথে মোটেও মানে না। দরকার নেই বিয়ে দেওয়ার। সিক্তের জন্য পাত্রীর কি অভাব পড়ছিল? সিক্তের ফুপির সাথে তাল মেলায় সিক্তের ছোট মামি আর আন্টি একরাশ বিস্বেদ নিয়ে ভরাট গলায় বলেন, এই মেয়েটার কারণে আজ আমাদের মেয়েটাকে হারিয়ে ফেললাম। আদিবার দিকে তাকানো যাচ্ছে না, বুক ভেঙে আসছে। বাচ্চা একটা মেয়ে রেখে। আল্লাহ তুমি মাফ করো, আমি কিছুতেই ভুলতে পারছি না। যে সংসারে এমন অগোছালো বউ থাকে, যার বাস্তবিক কোনো জ্ঞান নেই, তার দ্বারা সংসার কখনো হয় না, বিপদ লেগেই থাকে। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা এমনি বলা হয়নি। আমি সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখেছি আপা। অন্তি নিজে আনিশাকে দোকানে পাঠিয়েছে, হাত দিয়ে ইশারা করার রেকর্ডিংও আছে। সে আনিশাকে পাঠিয়ে নিজে গাড়িতে বসেছিল। আজ যদি আনিশাকে না পাঠাতো এমন হতো বলুন? সিক্তের মামি গুমোটে দীর্ঘশ্বাস ফেলে স্থির মূর্তি হয়ে বসে থাকা মিসেস আদিবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আদিবের ভাগ্যটা যে এমন হবে জানা ছিল না। ও নিজে কতটা দায়িত্ববান, ডেডিকেটেড সংসার প্রতি, অথচ বৌমা একদম বিপরীত। তার সবসময় উড়ু ভাব আজ এত ক্ষতি করে দিল। এই মেয়েকে দিয়ে আমি সত্যি আর ভালো কিছু আশা করি না। তোমরা যে যাই বলো না কেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই মেয়েকে নিয়ে একটা সুন্দর সংসার সিক্ত কখনই করতে পারবে না। এই যে বিপদ শুরু হয়েছে, একটার পর একটা চলতেই থাকবে। আমিও কোনো আশার আলো দেখতে পারছি না, একটা গুণও আমার চোখে পড়েনি। সিক্ত যে কেন এত অফসেট এই মেয়ের প্রতি, সত্যি বুঝতে পারতেছি না। তার সে জুথি মেয়েটা কত ভালো ছিল বলো, যেমন দেখতে তেমন তার গুণ, পড়াশোনাতেও ফার্স্ট ক্লাস। ওর সাথে সিক্তের বিয়েটা হলে কত ভালো হতো। এই মেয়ের শুধু রূপ আছে, বাট গুণ কিছু নেই। ওকে দেখলে কেউ বলবে সে বাড়ির বউ। চলনে বলনে মনে হয় নেহেরি সে সমবয়সী, শুধু উড়ে বেড়ায়। ঠিক
এত দুরন্ত মেয়ে আমি জীবনে দেখিনি। যাই হোক, আমার কষ্ট হচ্ছে শুধু নিহারিশকে নিয়ে। এই বাচ্চা মেয়েটাকে কে সামলাবে এখন বলো? কে ওর মায়ের অভাব পূরণ করবে? 2 দিন পর ফাইনাল টেস্ট। ওর সব ফ্রেন্ড সার্কেল নতুন ক্লাসে উঠে যাবে আর ও পড়ে থাকবে নিচু ক্লাসে। এই অবস্থায় এক্সাম দেওয়া সম্ভব? সবার নানান রকম মন্তব্য চুপচাপ শুনে যায় মিসেস আদিবা। স্থির মূর্তি তার অবিচল, মুখ ফুটে কোনো কথা বলার অবস্থাতে সে নেই, শুধু চোখ দিয়ে ঝরে পড়ছে টুপটাপ অশ্রুরেখা। দূর হতে আরও একজন নীরবতার সঙ্গী হয় তার। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সবার তির্যক বাণী চুপচাপ দাঁড়িয়ে শুনে যে অন্তি। আফসোস, অনুতপ্ত নাকি অপরাধ, কোনটায় বসাবে সে নিজেকে? দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে। টলটলে চোখ জোড়া নিজের ব্যর্থতাগুলোকে জানান দিলেও মুখরেখায় তার বেশ দৃঢ়তা সে থাকে। মলিন চেহারায় বুক ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে ছুটে যায় সে নিজ কক্ষে। পুরো কাবার্ড এলোমেলো করে কাপড় চোপড় উল্টে পাল্টে শেষে একটা অফ হোয়াইট 3 পিস পরে বের করে আনে অন্তি। নেভিয়ান সাহেবের দেয়া 4টা 3 পিসের একটা পরা হয়নি তার। অবশ্য 3 পিস সে কোনো কালেই পরেনি। অনবরত কম্পনরত ঠোঁট কামড়ে সে 3 পিসের দেখে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কানের মধ্যে বাজতে থাকা মামি ফুপিদের কথাগুলো গরম শিশার ন্যায় অনুভব করে। অতপর ঝড়ো গতিতে ছুটে যে ওয়াশরুমে। পরিস্থিতি মানুষ বদলাতে সবচেয়ে সেরা কারিগর এক দুরন্ত রমণীকে দেখে আস্থা স্পষ্ট প্রতীয়মান হয়। কেউ দেখলে কেউ বলবে সে বাড়ির বউ। কথাটার পৃষ্ঠে জীবনের প্রথম গায়ে জড়ায় সে 3 পিস। আয়নার সামনে দাঁড়িয়ে শুকায় দেয়, মাথায় টেনে নেয় ঘোমটা, একটুখানি ফুলো পেটটার ওপর হাত রেখে এক নতুন অন্তির দিকে নিষ্পরক চেয়ে থাকে চঞ্চল চুরুই। নেহেরিস মা? ওঠো, আর কত ঘুমাবে? আর একটু। অন্তি সাবধানে নেহরিসের শিউরে বসে। আলতো হাতে মুখের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে নরম গালে বলে, আর একটু তো মামি। মনি অ্যালাউ করবে না, এখন তো উঠতেই হবে, ব্রেকফাস্ট করতে হবে। নেহরিস কমফোর্টারের মাঝে হতে পিট চোখ করে তাকা অন্তির দিকে। মামিমণির আজ অন্য এক সাজ তার ছোট্ট মস্তিষ্কে সাড়া দিয়ে ফেলে। গোল গোল চোখে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, মামিমণি তুমি কি বউ? বউ। মামার বউ? হ্যাঁ, মামার বউ। তো তোমাদের বিয়ে? অন্তিম মৃদু ঠোঁট প্রসারিত করে নেহরিসের চোখের পাতায় চুমু দিয়ে বলে, না শোনা, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, ওঠো, ব্রেকফাস্ট করতে হবে তো। অনেক শীত। নেহরির শীত দেখে ভয় পায় এটা তো জানতাম না। নেহরির ভাবুক স্বরে বলে ওঠে, না না, আমি ভয় পাই না। না, তুমি ভয় পাও। সত্যি বলছি, ভয় পাই না। মাম্মামকে বলো দেখো। অন্তিম ম্লান মুখে মাথা নাড়িয়ে বলে, বলবো, আগে তোমাকে ফ্রেশ হতে হবে, আসো। অন্তি নেহরিসকে আজ প্রথম নিজ হাতে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁত ব্রাশ করিয়ে দেয়। তাওয়াল দিয়ে চোখ মুখ মুছে কাঁধে সমান চুলগুলোকে সুন্দর করে ঝুঁটি বেঁধে দেয়। অতঃপর শীতের পোশাক গায়ে জড়িয়ে দিয়ে বিছানায় বসায়। কাজের ধরন কিছুটা অগোছাল হলেও চেষ্টা করে সে সর্বোচ্চ ঠিকঠাক করতে। অন্যদিকে নেহরিস পুতুলের মতো মামিমণির সব কথা শুনে চলে। মামিমণির এসব কাজ দেখে ছোট্ট মনে তার প্রশ্ন জাগে, মাম্মা কোথায়? মাম্মার কখন ঘুম ভাঙবে? মামিমণি, আমার তো ঘুম ভেঙে গেছে। দুপা নাড়াতে নাড়াতে ঠোঁট উল্টে খুব সাবলীল গলায় বাচ্চাটার কথাখানা বললেও এর গভীরত্ব অন্তি ছেড়ে কেউ বুঝতে পারে না। নির্নিমেষ চোখ পাকিয়ে থাকে সে নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকে। পাল্টা প্রত্যুত্তর তার জানা থাকলেও ঠোঁট উগড়ে বের করার সাহস হয় না। ফর্সা গালে টুপ করে চুমু দিয়ে বলে, ভাত, ডিম, পোস, ঘি। ইয়েস, ইয়ামি। নেহরির ভাত প্রিয়। সকালে দুপুরে ভাত খায় সে। ভাতের জায়গায় ব্রেড, জ্যাম, বয়েল এগ, দুধ দেখলে চোখ মুখ কুঁচকে ফেলে সে। কোনো প্রকার ফুডসের ধারের কাছে ঘাসে না। একটু ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। অন্তি ছোটে খাবার আনতে, সিঁড়ি বেয়ে নিচে নামতে, ড্রয়িং রুমে বসা সবার চক্ষুশূল হয় সে। পরিধানকৃত পোশাকও কারো কারো চোখে মুখে বিস্ময়ের রেশ ছেড়ে যায়। অন্তি কারো দিকে দৃষ্টিপাত করার প্রয়োজন মনে করে না। নির্দ্বিধায় হেঁটে চলে যায় কিচেনে। আন্টি হয়েছে? এই তো হলো, নাও। মা খেয়েছে কি সকালে? ভাইজান জোর করে একটু খাওয়াইছে। মনিরা ঘুরে অন্তির হাতে নেহরিসের রেডি করা খাবার তুলে দিতেই থমকে যায়। হা হয়ে তাকিয়ে থাকে সে অন্তির দিকে। বাড়ির বউয়ের শ্বাস পোশাক তাকে চক্ষু চড়ক করে তোলে। বিশ্বাস হয় না এটা সেই ডানা ঝাপটানো চঞ্চল চুরুই। মাশাআল্লাহ, কি সুন্দর বউ লাগছে তোমার এ মা। ভালো লাগছে, খুব সুন্দর। এমন সালোয়ার কামিজ পরলে কত ভালো দেখা যায়। অন্তি ক্ষীণ হেসে খাবার নিয়ে রওনা হয়। যাওয়ার মুহূর্তে ঘুরে তাকিয়ে বলে, দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন আন্টি। আচ্ছা মা।
অন্তি খাওয়ার প্লেট হাতে নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যে উপরে। সবার মুখে ফিসফিসানি আর কর্ণপাত হলেও বিশেষ একটা পাত্তা দেয় না সে। নিজেকে ব্যস্ত রাখে তার আপন কাজে। গল্পের ঝুড়ি খুলে বসে চঞ্চল চুরুই, তার সাথে সঙ্গ মেলায় ছোট বাচ্চাটা। অন্তির বেশ কষ্ট হয় নেহরিশকে খাওয়াতে গিয়ে। প্রথমত ঠিকভাবে লোকমা পাকাতে পারে না সে। একটা লোকমা মুখে তুলে দেওয়া মাত্র চারপাশে ভাতের দানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তবু আধা হাতে ঘি দিয়ে ভাত মেখে খাইয়ে দিতে দিতে পাহাড়, গাছপালা, ঝর্ণার গল্প শোনায় সে নেহরিশকে। ছোট বাচ্চাটা বেশ মনোযোগ দিয়ে শুনে যায় প্রকৃতির গল্প, বুনো রাজহাঁস, চাপা ফুল, পাহাড়ি রাস্তার কথা শুনে মনে সুপ্ত বাসনা জাগে। সেও যাবে স্বর্গের মতো এই রাজ্যগুলোতে। ডিমের গন্ধ নাকে যেতে অন্তির নাড়ি ভুড়ি উল্টে আসার উপক্রম হয়। চোখ ঘোলাটে হয়ে আসলো, দাঁতে দাঁত চেপে সে নিজেকে সংবরণ রাখার চেষ্টা করে, কিন্তু মাঝপথে গিয়ে আর পারে না সে নিজেকে দমাতে। ভাতের প্লেট রেখে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। বেসিনের কাছে আসা মাত্র হরহর করে বমি করে ফেলে। কাশতে কাশতে নিঃশ্বাস আটকে আসার উপক্রম। কি হয়েছে তোমার মামিমণি? অসুখ এসেছে? না মা, তুমি যাও, আমি আসছি। মিনিট 3 সময় লাগে অন্তির নিজেকে স্থির করতে। পেটে যা দানা পানি ছিল সব বের হয়ে গিয়েছে তার। নিজেকে একটু হালকা অনুভব করতে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ক্ষান্ত হয়। আয়নায় নিজেকে দেখে মলিন হাসে সে, অতঃপর চলে যায় নিজের কাজে। দুপুর সেরে গোধূলির সাজ নামে সূর্য তার শেষ গন্তব্যে পৌঁছাতে নিজেকে করেছে প্রস্তুত। দুদিন ধরে কুয়াশার আমেজ কম থাকায় সোনামাখা রোদ্দুরগুলো ঘরে বাইরে কাছের জানালার ধারে উকি দিয়ে যায় চুপি সারে। ওদিকে উত্তুরির হাওয়া বদল হচ্ছে। ড্রয়িং রুমে বসে নেহরিশ কার্টুন দেখছে। চিপস খেতে খেতে ক্ষণে ক্ষণে গা দুলিয়ে খিলখিল করে হেসে উঠছে। ওগো ককরোচের মারামারি দেখে। ওগি ককরোচের। পাশে বসে নিরালয়ে তসবি জপছেন শিকতির ফুপি নাশিদা বেগম। অন্তি শাশুড়িমায়ের কক্ষে ঢুকতে একটু ইতস্তত বোধ করলেও পর মুহূর্তে লম্বা দম টেনে ঢুকে পড়ে। উদাস হয়ে বসে থাকা মিসেস আদিবার কক্ষে কার উপস্থিতি টের পেতে চোখ তুলে তাকান। অন্তিকে দেখা মাত্র আবারও নজর ফিরিয়ে নেন তিনি। মা, আমি খাবো না, আমাকে বিরক্ত করো না দয়া করে। এদিকে মুখ ফেরান একটু, আমাকে জোর করো না। আমি জোর করছি না, অনুরোধ করছি। আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি যাও। অন্তি ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধপ করে বসে পড়ে বিছানায়। হাতে থাকা খাবারের প্লেটটা এক পাশে রেখে সে মিসেস আদিবার হাত ধরে নিজেকে ঘুরিয়ে আনে নিজের দিকে। মনের মধ্যে একরা সাহস সঞ্চয় করে, আমাকে মারুন, বকুন, বকা দিন, যা খুশি করুন, তবুও খেতে হবে আপনাকে। আমি স্বীকার করছি তো আমার কারণে সব হয়েছে। আমাকে শাস্তি দিন, আমি শাস্তি দেখে ভয় পাই না। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তাহলে আমি খাইয়ে দিব, আপনি চুপচাপ খাবেন। যদিও ভালোভাবে পারি না খাইয়ে দিতে, আপনার একটু কষ্ট হবে। মিসেস আদিবা অন্তির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর গলায় বলেন, তোমাকে এসব করতে বলেছে কে? অন্তি প্লেট হাতে তুলে নিয়ে নরম হেসে বলে, অযোগ্য বউ হতে পারি, কিন্তু সংসারটা তো আমারই। আর আমার সংসার প্রাণ হচ্ছেন আপনি। আপনি না খেয়ে আছেন জন্য আমার গলা দিয়ে পানিও নামছে না। এদিকে পানি পিপাসায় গলা কাঠ হয়ে আছে আমার। মিসেস আদিবা নিস্তেজ চোখে তাকাতে অন্তি মুখের কাছে খাবার তুলে বলে, আমার উপর খুব রাগ হলে দুটো চড় মারুন মা, যেভাবে খুশি রাগ মেটান। মেরে যদি ফেলতে চান তাও মারুন, তবু একটু খাবার মুখে নিন মা। অন্তির কাতর মুখের অনুনয় দেখে মিসেস আদিবা ফিরিয়ে দিতে পারেন না খাবারের প্রতি একরাশ অতৃপ্তি, সেই সাথে মেয়ে হারানোর শোকটা বুকের মধ্যে চেপে সে মুখে তুলে নেয় খাবার। মানুষের খারাপ দিন আসে, খারাপ দিন কেটে যায়, কিন্তু আমার খারাপ দিন থাকে ছায়ার মতো, পা বাড়ালেই আমার আগে আগে ছোটে। এদিকে ভাগ্যকে দোষ দিতে পারি না, কারণ ভাগ্য আমাকে যা দিয়েছে তা স্বপ্নের মতো। কোনো দিকে যাই বলুন না কেন মা, নিজেকে ব্লেম দেওয়া বন্ধ করো। অন্তি বিমর্ষ হাসি এসে বলে, পারছি কই, আমার কারণেই তো হলো। খেয়েছো তুমি? এই তো খাবো, 5টা বাজে, আপনাকে খাইয়ে দিয়েই খাবো। আমার কারণে এতক্ষণ না খেয়েছিল। অন্তি জবাব দেয় না, ভাতের লোকমা গোছানোর কাজে মন দেয় সে। মিসেস আদিবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার দিকে। উত্তরের অপেক্ষা থেকেও যখন কাজ হয় না, তখন নিজ হাতে ভেজা কণ্ঠে বলেন, নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমার কোথায় কষ্ট? আমার তো মানুষেরা কষ্ট পায় না, আমরা শুধু কষ্ট দেই। মিসেস আদিবা ছোট করে নিঃশ্বাস ফেলে নমুজ গলায় বলেন, আমি এতটা মূর্খ নই যে আমার মেয়ের মৃত্যুর জন্য তোমাকে দোষারোপ করব। আমি জানি আনিশা তোমাকে কতটা ভালোবাসত, তুমি আনিশাকে কতটা ভালোবাসতে। বিনা কারণে দোষ ধরা আমি পছন্দ করি না।
অনেকে অনেক কথাই বলবে, সবার কথা শুনতে হবে কেন তোমাকে? তার চেয়ে বরং নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ তোমাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এমনকি আমিও না পারি। অন্তি টলমলে দৃষ্টি নিচে রেখে ঠোঁট কামড়ে বলে, চেষ্টা করব, দেখি কতদূর পারি। 20 ডিসেম্বর সকাল 10টা। রংধনু কিন্ডার গার্ডেনের মাঠে দোলনাটায় চুপচাপ বসে আছে অন্তি। পরনে তার হালকা সবুজ রঙের সালোয়ার, গায়ে সাদা পশমিনার শাল জড়ানো। শীতের আবহাওয়া আজকে তুলনামূলক একটু কম। সকাল সকালেই বেশ ঝকঝকে রোদ উঠেছে ধরিত্রী জুড়ে। সোনালি রোদ দূরে ছেয়ে আছে সবুজ কোমল ঘাস। হাতে থাকা ফোনটার দিকে নির্নিমেষ চাহনিতে তাকিয়ে আছে চঞ্চল এই সুরুই। নেভিয়ান সাহেব রাঙামাটি যাওয়ার পর থেকে তাদের মধ্যে এখনও কোনো প্রকার যোগাযোগ হয়ে ওঠেনি। বিয়ের পর এই প্রথম লম্বা দূরত্বে দুজন দুদিকে বিচ্ছিন্ন হয়ে আছে। মনে হচ্ছে অনন্তকাল ধরে অন্তি তার নেভিয়ান সাহেবের সাথে কথা বলে না, তাকে দেখে না। মনের ভেতরে অনুতপ্ত আফসোস, নিজের প্রতি রাগগুলো ভয়ানক দানা বেঁধে আছে। কোনোভাবে কি অভিমানের কবলে পড়ে নেভিয়ান সাহেব নিজেকে দূরে সরে রাখছে তার হতে? অন্তির মনে এমন ভাবনা আসতে কেঁপে ওঠে, ঠোঁটজোড়া আলগা হয়ে আউড়ে উঠে সে। দুনিয়ার সব কষ্ট, অবহেলা, অনাদর সে সহ্য করতে পারবে, কিন্তু নেভিয়ান সাহেবের সামান্য অবহেলা কিংবা অসন্তুষ্টতা সে মেনে নিতে পারবে না, কোনোভাবেই না। এমনটা হলে সে যে শক্ত ধাঁচে গড়া অন্তি সেটা ভুলে যাবে নিমিষেই। যে মানুষটা তার জীবনে ছায়া হয়ে এসেছে সেই মানুষটা তাকে উত্তপ্ত রোদের মুখে ফেলে কখনই চলে যেতে পারে না। কেমন আছো? মেইলি কণ্ঠের আভাস পেতে নিজেকে সামলে নেয় অন্তি। চোখের কোণে জমা নীরব অশ্রুগুলোকে আড়াল করে ফেলে খুব সহজে। চোখ তুলে হালকা হেসে বলে, ভালো। সালোয়ার? ওয়াও। ড্রেস আপে হঠাৎ চেঞ্জ, ব্যাপার কি? ইচ্ছে হলো। ইচ্ছে? তুমি? তা আবার ড্রেস আপে? খারাপ লাগছে দেখতে। স্নেহা ঈষৎ কপাল কুঁচকে ঠোঁট কামড়ে বলে, সুন্দর, বাট বউ বউ লাগছে। তোমার সাথে এক্স্যাক্টলি একটু কমই যায়। আই মিন টম বয় থেকে সরাসরি ঘরের বউ, হজম করতে অসুবিধা হচ্ছে। আই ফিল লাইক চেঞ্জিং মাই সেলফ এ বিট, প্লিজ টেক সিট। থ্যাঙ্কস। হঠাৎ কেন পরিবর্তন করতে চাইছো নিজেকে? মানুষের চোখে একটু ভালো হতে চাই। স্নেহা শব্দ করে হেসে ওঠে, দোলনায় পায়ের ওপর পা তুলে বসে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, সরি, তোমার হাইলি অ্যাটিটিউডের সাথে এসব কথা মানায় না, নতুন কিছু বলো। নিজেকে পরিবর্তনের ধাঁচে ফেললে দুনিয়া সহজে চিনতে হয়, এছাড়া কিছু না। বাই দ্য ওয়ে, তোমার অতিরিক্ত ভালো মানসিকতা আমার সহ্য হচ্ছে না। এত দরদ উতলানোর কারণ ক্লিয়ার করো। জোর করেই দেখা করার শিডিউল নিচ্ছ যে? চা খাওয়ার কথা ছিল আমাদের। অন্তি ঠোঁট চেপে মৃদু হেসে সামনের দিকে দৃষ্টি রেখে বলে, সখ্যতা গড়তে চাইছো? কি দরকার? এখন তো আমার সব আছে। তোমার সব আছে, আমার তো সব নেই। কি নেই তোমার সেটা বলো। অনেক কিছু নেই, বলতে চাইছি না। চা খাবে? আমি চা খেতে পারি না। স্নেহা অন্তির দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়েটার শরীরে বাহ্যিক পরিবর্তন তার চোখে পড়ে। কিঞ্চিত হেসে বলে, তোমাকে আমি কোনোভাবেই আগের অন্তির সাথে মেলাতে পারি না। তুমি মা হচ্ছ ভাবা যায়? তোমার মতো ওয়াইল্ড অ্যান্ড রিকলেস পারসন এতটা ঘরোয়া সংসারবধূ হবে আমি জাস্ট ভাবতে পারছি না। আমি নিজেও অবাক হই। অবাক হওয়ার মতোই আসলে, বাট এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। প্রত্যেকটা মেয়ের ভেতরে একটা আলাদা সত্তা বাস করে। দুনিয়ার সমস্ত কিছু একপাশে রেখে তারা চায় একটা সুন্দর জীবন, একটা সুন্দর সংসার, ভালো হাজব্যান্ড অ্যান্ড বাচ্চা কাছে। আমার মনে হয় সৃষ্টিকর্তা নারীদের ভিতরে এই অসাধারণ মাতৃত্বের সত্তা ব্লেসিং হিসেবে দিয়েছে। তা না হলে আমার মতো মেয়ে এগুলোতে আকৃষ্ট হবে, যার কিনা জীবনে কোনোদিনই এসবের প্রতি ইন্টারেস্ট ছিল না। আই থিঙ্ক ইউ আর রাইট। একসময় অঢেল প্রতিপত্তিও ফিকে লাগে এসবের কাছে। সত্যি কথা বলতে আমার নিজেরই ভালো লাগে না। এত প্রাচুর্যতা, যেখানে মন থেকে ফিল করার মতো কোনো ভালোবাসা নেই, সব যান্ত্রিক শুধু। মাই গড, এতদিনে সুবুদ্ধি হলো, হচ্ছে আরও হোক, হওয়া দরকার। তোমাদের মতো মানুষের একটু আফসোস হওয়া উচিত। স্নেহা কিয়ৎক্ষণ নিরুত্তর থেকে ধীর গলায় বলে, আনিশা আপুর মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছ? অন্তি স্নেহার দিকে তাকে উত্তর দেওয়ার আগে স্নেহা নিচ থেকে ফের বলে ওঠে, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। আনিশা আপুর মৃত্যুতে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ভাই বোনের বিচ্ছেদ দেখে। ভাই বোনের সম্পর্কটা যে এতটা গভীর হয় আমি আমার লাইফে কোনো দিন কোথাও দেখিনি কখনো। ইট টাচ মাই হার্ট। আনলাকি ফিল করি কেন আমার সেই সৌভাগ্যটা হয়নি।
স্নেহা নীরব হয়ে যায়। অন্তির যখন শিক্তের সাথে প্রথম বিয়ের আয়োজন করা হয়েছিল তখন সে দেখেছিল আনিশার ভাই প্রীতি। তখন কিছু মনে না হলেও এখন অন্তির মতো এই আফসোসটা তার ভীষণ হয়। সব থেকেও কেমন একাকী লাগে যেন। এই আফসোসটা করছি, এটা আসলে কোনো মূল্য নেই। পৃথিবীতে কিছু সম্পর্ক অদ্ভুতভাবে সৌন্দর্যতা লাভ করে ব্যক্তি বিশেষে। চাইলে সবাই সবার মতো হতে পারে না, ঠিক তেমনই কেউ চাইলে আনিশা সিক্ত হতে পারে না। আমি সম্পূর্ণ একা, তুমি একাই ডিজার্ভ করো। স্নেহা ম্লান হাসে, কথার মোড় ঘুরিয়ে বলে, একটাবার বাবার সাথে দেখা করবে প্লিজ? একই অনুরোধ আবার করতে এসেছ? আমি পারছি না বাবার মুখের দিকে তাকাতে। কিছু একটা চলছে তার মধ্যে, সে স্বাভাবিক নেই। তোমাদের মা কি করছে? মা বিজনেস নিয়ে প্রচুর বিজি, বাবারও সে হ্যান্ডেল করছে, বাবাটাও। অন্তি ছোট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, বিজনেসের চাইতে হাজব্যান্ডের টেক কেয়ার করা উচিত। কি অসুখ ওনার? জানি না, শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন, বাট মানসিক দিক দিয়ে হয়তো কোনো ইফেক্ট পড়েছে। আনিশাপুর মৃত্যুর দিন রেডি হয়ে বাসা থেকে বের হয়েছিল ঠিক, বাট গেট পার হতেই আবার হাজির। কোনো কারণ ছাড়াই ভীষণ রেগেছিল, সোজা রুমে গিয়ে দরজা লক। ঠিক একই ঘটনা তোমার রিসেপশনের দিনও ঘটেছিল। অন্তির কপাল কুঁচকে আসে। স্নেহার কথার সারমর্ম বোঝার আগেই দূর হতে দারুণ উচ্ছ্বাসে দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয় নেহরিশ। হাতে তার পরীক্ষার সরঞ্জাদি দুটো ঝুঁটি দুলিয়ে খিলখিল করে হাসতে হাসতে মামিমণিকে জড়িয়ে ধরে সে। আমি তোমার প্রমিস রেখেছি, সব লিখেছি। সত্যি? অনেক সত্যি। অন্তি টুপ করে চুমু এঁকে নেহরিশের গালে আদুরে কণ্ঠে বলে, ভেরি গুড। উফ, কখন রাত হবে, কখন স্টার হয়ে মাম্মা আসবে? আমাকে তো সব বলতে হবে। স্নেহা পাশ হতে নেহরিশের টুকটুকে গাল বুলিয়ে বলে, মাই গড, তোমার মাম্মা স্টার? স্টার তো দেখতে অনেক সুন্দর। নেহরিশ স্নেহাকে চিনতে পারে না, কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে প্রফুল্ল গলায় বলে, আমার মাম্মাও স্টার, মামিমণির মাম্মাও স্টার, আর স্টার দেখতে অনেক বেশি সুন্দর। তুমি মাম্মার সাথে গল্প করো? হ্যাঁ, আমরা প্রতিদিন রাতে গল্প করি, কিন্তু আমাদের মাম্মারা তো কোনো কথাই বলে না, শুধু হাসে। অন্তি বসা ছেড়ে উঠে দাঁড়ায় ধীর ভঙ্গিতে। নেহরিশের পরীক্ষার সরঞ্জাদি নিজ হাতে নিয়ে গায়ের শালখানা ঠিকঠাক করতে করতে বলে, লেটস গো, আর একটা এক্সাম, তাই আমাদের ছুটি। ইয়ে, ছুটিতে আমরা উড়ে উড়ে বেড়াবো। ইয়েস। অন্তি নেহরিশকে নিয়ে পা বাড়াতেই পেছন থেকে স্নেহা ডেকে ওঠে। অন্তি পিছু ঘুরে তাকাতেই ঝড়ের বেগে এসে তাকে জড়িয়ে ধরে সে। অন্তি খানিকটা ভড়কে গেল, নিজেকে সামলে নেয়। আকস্মিক স্নেহার এমন কাণ্ড থেকে অবাক করে তোলে। সরি ফর এভরিথিং, তোমার বোন হওয়ার যোগ্যতা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। নতুন করে কোনো বাহানা খুঁজতে চাই না আর, কিন্তু তোমাকে আমি ভীষণ মিস করি। তুমি এমন একটা মেয়ে যাকে শত্রু বাধ্য হয় মিস করতে। তুমি নিজেকে পাল্টিও না প্লিজ। আমি মাঝে মাঝে তোমাকে বিরক্ত করতে আসবো, এতে তুমি কিছু মনে করলে আমার কিছু যায় আসবে না। আমার খুব লোনলি ফিল হয়। জীবনে টাকা পয়সার চেয়ে সম্পর্কের মর্যাদা অনেক বেশি, এখন বুঝতে পারছি। তবে একটা অনুরোধ করব, যদি কখনো সময় হয় বাবার সাথে দেখা করি। মন্তি মলিন হাসে। কম্পনরত হাতখানা সে ধীরে ধীরে স্নেহার পিঠে স্পর্শ করে বলে, বুঝতে পারছি না আমি কোনো ভ্রমে আছি কিনা। এত ভালো আমার হজম করতে অসুবিধা হচ্ছে। একই সাথে সন্দেহ হচ্ছে তুমি হয়তো আমাকে ট্র্যাপে ফেলতে চাইছো, যার কারণে অন্তিকে আপন ভাবতে শুরু করেছো, তাকে মিস করছো। এই সরিটা যদি মন থেকে হয় তাহলে আমি সত্যিই ভীষণ খুশি হব, কিন্তু যদি হিতে বিপরীত হয় কষ্ট পাবো অনেক। প্লিজ বিশ্বাসঘাতকতা করো না স্নেহা। আমার ক্ষতি করার কোনো চিন্তা থাকলে সেটা ঝেড়ে ফেলো। আমি এখন লড়াই করার অবস্থাতে নেই। আমার মতো মেয়ে 2টা বাচ্চা সামলিয়ে যাচ্ছে, শারীরিক মানসিক দিক থেকে প্রেশারে আছি। যদি কোনো কিছুর জন্য রিভেন্স নিতে হয়, আমার বাচ্চাটা পৃথিবীতে আসুক, তারপরে না হয় নিও। আস্তে তোমার বাচ্চা হোক, তারপরে থুতনি কাটার রিভেন্স নিব। ততদিন পর্যন্ত মিথ্যা মিথ্যা বোন হই তোমার। এমনিতেও আমরা মিথ্যা বোনই। সৎবোন মানে মিথ্যা কিভাবে? ভিন্ন গর্তের ভিন্ন 2টা ফুল আমরা। 21 ডিসেম্বর বিকাল 4টায় বিশেষ দরকারের জন্য ডেকেছি। মুখটা এভাবে বাংলা 5-এর মতো করে রেখেছো কেন? মুখটা এরকম আমার, তাই না? আগে গার্লফ্রেন্ডের সাথে তো ঠিকই দাঁত কিলিয়ে হাসতেন, তখন তো মুখে কখনো আধার দেখতাম না, সূর্য উঠেই থাকতো সব সময়। আর আমার সামনে নাটক করেন আপনি। নাফিস ফোন হতে দৃষ্টি তুলে পালকের দিকে তাকায়, শান্ত গলায় বলে, 10টা মিনিট সময় দিলে কি তোমার খুব প্রবলেম হতো?
10 মিনিট কেন, 1 মিনিটও আমি দিতে রাজি নই। তাহলে মুখটাও আমার বাংলা 5-এর মতো করে রাখাটা স্বাভাবিক। পালক গরম কফিতে ছোট করে চুমুক টানতে টানতে ভুরু কুঁচকায়। কাপটা টেবিলে রাখা মাত্র ঝাঁঝালো কণ্ঠে বলে, কি এমন রাজকার্য ফেলে এসেছেন শুনি? কোম্পানির সিইও হয়ে খুব ভাব দেখান, তাই না? আমাকে ব্যস্ততা দেখান। আপনার চেয়ে ডাবল ব্যস্ত থাকা সত্ত্বেও আমি টাইম ম্যানেজ করে এসেছি। আমি একটা মিটিংয়ে ছিলাম পালক, অ্যান্ড মিটিংটা সত্যি গুরুত্বপূর্ণ ছিল। মিটিং চলাকালীন সবার মধ্য থেকে আমাকে উঠে আসতে হয়েছে তোমার জন্য। পালকের ফিউচার হাজব্যান্ডের টপ লিস্টে পালকের নাম থাকতে হবে। কোনো মিটিং ফিটিং সে অ্যালাউ করবে না, নো ম্যাটার হাউ ইম্পর্টেন্ট অর আনইম্পর্টেন্ট ইট দিস। বুঝতে পেরেছেন? মিটিং আগে না পালক আগে। পালকের সরু চোখে তাকিয়ে ঠোঁট মুখ বাঁকিয়ে কথা বলার ভঙ্গিমা দেখে নাফিস দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটাকে তার সত্যি ড্রামা কুইন মনে হয়। সব ক্ষেত্রে তার ড্রামা করতেই হবে। নিয়মিত অভিনয় প্র্যাকটিস করলে নিশ্চিত এতদিনে সিনেমার বড় পর্দা কাঁপাতো। অথচ সে তা না করে একজন নিরীহ পুরুষকে যেমনভাবে পারছে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই যে মান্থলি এত বড় মিটিং ক্লায়েন্ট ফেলে তাকে বাধ্য করছে এখানে আসতে। 10টা মিনিট চেয়েও লাভ হয়নি। তাকে অন টাইমে আসতে হবে, মানে আসতেই হবে। একটু এদিক ওদিক হলে তিল থেকে তাল করার হুমকি পর্যন্ত দিয়েছে। বেচারা নাফিস পারেনি হবু বউয়ের হুমকি সহ্য করতে, কারণ এই মেয়েকে সে এক আনারও ভরসা করে না। সে যে সত্যি তার কথা না শুনলে তিল থেকে তাল করবে এটাতে কোনো সন্দেহ নেই। উপায়ন্তর না পেয়ে চোখ মুখ বন্ধ করে চলমান মিটিং ছেড়ে বেরিয়ে এসেছে সে। তার কাজে রাউন্ড টেবিলে বসা এক ঝাঁক বিজ্ঞ মস্তিষ্কের নেত্রে স্তব্ধ হলেও বিশেষ একটা পাত্তা দেয়নি সে। অথচ বের হতে না হতে অনবরত ঘূর্ণিঝড়ের মতো ধেয়ে আসছে অফিস হতে কল, কিন্তু ধরার উপায় নেই। কি হলো, কথা বলছে না কেন? আচ্ছা, কাজের কথায় আসা যাক। কি যেন ডেকেছে বলো এখন। পালক চারপাশে চোখ বুলিয়ে হাত মুঠো করে নেয়। টেবিলে সামান্য করাঘাত করে কণ্ঠ নামিয়ে বলে, আগে বলুন পালক আগে না মিটিং আগে? পিৎজা আর পাস্তা? তোর মাথা। আমার উত্তর চাই। নাফিস এই প্রথম পালকের জ্বলন্ত রূপ দেখে সেই সাথে তুই সম্বোধনে হেসে ফেলে। ঠোঁটের কোণে হাত মুঠো করে চেপে ধীর গলায় বলে, অযথা আমার ওপর রিভেঞ্জ নিচ্ছ তুমি। এত রাগ কেন তোমার আমার ওপর? কিছু কিছু মানুষকে দেখলে আমার ভীষণ রাগ লাগে, তার মধ্যে অন্যতম হচ্ছেন আপনি। সেটা তো বুঝতেই পারছি। এত রাগ নিয়ে লাইফ সেটেল করতে পারবে আমার সাথে? পালক ঠোঁট উল্টে আক্ষেপ মাখা কণ্ঠস্বরে বলে ওঠে, পরিবারের চাপে পড়ে জীবন বিসর্জন দিচ্ছি, আর আপনার মতো বোকা প্রজাতির প্রাণীকে আমি বিয়ে না করলে কেউ করবে না। সারা জীবন দেবদাসে কাটিয়ে দিতে হবে গরিবের ওপর, তাই একটু দয়া করলাম। এবার বলুন পালক আগে না মিটিং আগে? ঘুরে ফিরে সে এক কথাতে এসে থামাতে নাফিস স্থির দৃষ্টিতে তাকে বলে, তোমার সাথে মিট করা শেষে আমাকে বোর্ড অফ ডিরেক্টরের সামনে হাজির হতে হবে। তাকে জবাবদিহিত করতে হবে কেন এভাবে মিটিং ফেলে আমি বেরিয়ে এলাম। আই হ্যাভ টু ফলো হিজ বেটার ওয়ার্ডস, রুলস, রেগুলেশন। দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে লম্বা লেকচার শুনতে হবে। পাশ থেকে শেয়ার হোল্ডার তাকে সহমত জানাবে এবং তির্যক বাণী উন্মুক্ত করবে। আর এসব সবকিছু সহ্য করতে হবে জেনেও আমি এসেছি। এরপর কি বলে দিতে হবে আমি কাকে আগে রেখেছি। পালকের চাহনিতে কোমলতা নেমে আসে তরতর করে। নাফিসের শীতল কণ্ঠে বলা কথাগুলো শ্রবণ ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে। সূক্ষ্ম এক অনুভূতির জের ধরে চুপিসারে গায়ের লোম জেগে ওঠে তার। তবে নিজেকেই দমকা হয় ভাষা। হৃদয় আবেগকে সে সযত্নে নিজের মাঝে রাখে। সামনে বসা পুরুষটার সামনে উন্মুক্ত করা কঠিনভাবে মানা। গলার স্বর টেনে পরিষ্কার করে সে এলোমেলো চাহনিতে তাকিয়ে নরম গলায় বলে, এঙ্গেজমেন্টের ডেটটা পেছাতে চাইছি আমি। নাফিজের মুখরেখায় এক লহমায় আতঙ্কিত রেশ ভেসে ওঠে। অবাক হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে পালক চোখে চোখ রেখে বলে, রিল্যাক্স। আত্মকেন্দ্রিক কিছু নেই। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে আমি এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি না। সিক্ত ভাই অন্তিকেই স্বাভাবিক অবস্থায় নেই। ওদের এমন কঠিন সময় এঙ্গেজমেন্ট সেরেমনি আসলে মানায় না। ট্রুলি স্পিকিং, আমি আমার বেস্ট ফ্রেন্ডের হাসি মুখ ছাড়া অন্য কিছু নিতে পারি না। অন্তি নর্মালাইজড না হওয়া পর্যন্ত আমি এঙ্গেজমেন্ট করব না। আপনার কোনো আপত্তি আছে এতে? নাফিস খানিকটা দ্বিধাদ্বন্দ্বের কবলে পড়ে, তবে পালকের বন্ধুত্ব সুলভ মনোভাবটা তাকে বেশ আকর্ষিত করে তোলে। চঞ্চল দাপুটে মেয়েরা যে স্বভাবে দিলখোলা হয়ে থাকে, সহজে মানুষকে ভালোবাসতে পারে, এটা তার জানা ছিল। এই যে আক্রমণাত্মক চাহনি অথচ এর পিছনে নিখুঁত ভালোবাসা লুকিয়ে আছে। যারা তাদের অনুভব করতে পারে মন থেকে, তারাই বুঝতে পারে শুধু, অন্যথায় কারো বোঝার সাধ্য নেই। নাফিজের মনে অজান্তেই কিছুটা আফসোস হয়, কেন তার জীবনে প্রথম ভালোবাসা হয়ে প্রাণখোলা মেয়েটা এলো না।
কেন তাকে হৃদয় ভাঙার মতো নির্মম শব্দটা শুনতে হলো? একজন বিশ্বাসঘাতকের চেয়ে এই দুরন্ত দাপুটে মেয়ের শত অত্যাচারও সে হাসি মুখে সহ্য করে নিত, ভালোবাসা, বিশ্বাস আর সম্মান দিয়ে আগলে রাখত। মেয়েটা প্রতিদান স্বরূপ নিশ্চিত তাকে এগুলোই ফিরিয়ে দিত। রক্তক্ষরণের মতো কঠিন কাজ কখনোই করতো না। কি হলো? কি ভাবছেন? আপনার সমস্যা আছে? সমস্যা থাকলে ক্লিয়ারলি বলুন। নাফিস নিজ ভাবনা ছেড়ে সোজা হয়ে বলে, সাবলীল গলায় বলে, না আমার সমস্যা নেই। এখন এঙ্গেজমেন্ট হলে শিখতো নিজেও অ্যাটেন্ড করতে পারতো না। আর ওদের পরিস্থিতির কথা ভেবে আমাদের সময় নেওয়াটা বেস্ট ডিসিশন। তবে মামাকে তোমার ম্যানেজ করতে হবে, আমি বললে সে বিশ্বাস করবে না। পালক ঠোঁট কামড়ে মাথা নেড়ে বলে, ওকে, ফ্যামিলিতে আপনি যে একজন অসহায় বালক এটা আমিও জানি। আপনাকে কেউ মূল্যায়ন করে না, ঠিক আছে, আমি ম্যানেজ করে নিব। তবে আপনার মামা কিন্তু ঘটক হিসেবে জোস। মামার এই গুণটা আমারও অজানা ছিল। হেভি স্কিল। কিভাবে আমার মতো প্রিন্সেস ডায়নাকে একটা অতি সাধারণ সুবোধ বালকের সাথে পেঁচাইয়ে দিল, অথচ আমার বিয়ে হওয়ার কথা ছিল টম ক্রুজের সাথে। ইস, ভাবতেই আমার বুক ফেটে কান্না আসে। নাফিস পালকের কথায় কোনো প্রত্যুত্তর করে না। হাত ঘড়িতে সময় দেখে সে কফিতে চুমুক টানে। যদিও কফিটা ঠান্ডা হয়ে বিষাদ হয়ে গিয়েছে, তবুও তার খেতে ভালো লাগে। কেন ভালো লাগে সেটা অজানা হতে পারে সামনে বসরত এক মহিষী রমণীর কথার কারণে। মনে মনে সে হাসলে উপরে সে চুপ থাকে। আপনি চুপ করে আছেন কেন? অবশ্য চুপ থাকাটাই স্বাভাবিক। আমার মতো প্রিন্সেস ডায়নাকে পেয়ে আপনি তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। চাঁদ হয়ে বামনে হাত দেয়া কি সহজ কথা? বামন হয়ে চাঁদে হাত দেয়া হবে, ওই একই কথা হলো। মিনিংটা উল্টে যায় তাহলে যাক উল্টে। আমি চাঁদ, আপনি বামন, এটাই সত্যি। নাফিস ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ রেখে বলে, আমার সৌভাগ্য ও বামন হয়েও তোমার মতো চাঁদকে পেতে যাচ্ছি। সময় করে বেশ খানিকটা। রুফটপ রেস্টুরেন্টের খোলা আকাশের নিচে দুজনের আলাপনের বিস্তর ঘটেছে ততক্ষণে অনেক দূর। দুজনের মধ্যে ননস্টপ কথার ঝুলিতে এগিয়ে আছে প্রিন্সেস ডায়ানা খ্যাত পালক রানী। তার প্রতিটি কথাতে নির্ভেজালভাবে সমর্থন জানিয়ে যাচ্ছে নাফিস। প্রতি উত্তরে হা এর মধ্যেই সীমাবদ্ধ আছে সে। এর বাইরে বিরোধিতা করার মতো ইচ্ছে কিংবা সাহস তার খুব একটা নেই। এমনিতে বামন আখ্যায়িত করেছে তাকে, যদি মুখ খুলে কথার ভুল ধরে নির্ঘাত বলবে বানরের গলায় মুক্তোর মালা। অতএব কি দরকার জেসি গিয়ে সম্মান নষ্ট করা? তার চেয়ে মেয়েটার উল্টাপাল্টা কথার মাধুর্যতা অনুভব করা ঢের ভালো। বাহ, দারুণ তো। নতুন নতুন প্রেমের হাওয়া বইছে দেখছি। চোখে মুখে উপসে পড়ছে একদম, খুব ভালো। হাত চাপড়াতে টেবিলের সম্মুখে এসে হাজির হয় সুহা। ব্যঙ্গাত্মক চাহনিতে নাফিস পালকের দিকে তাকিয়ে থেকে কর্কশ গলায় বলে, কি ডিস্টার্ব করলাম বুঝি? খারাপ লাগছে? সো সরি। তোমাদের প্রেমলীলা দেখে লোভ সামলাতে পারলাম না তো, তাই একটু এলাম খোঁজ নিতে। পালক প্রত্যুত্তরে কিছু বলার আগে নাফিস পালকের দিকে তাকিয়ে নিরেট গলা বলে, মনে হয় না এখানে থাকার কোনো প্রয়োজন আছে। আর আমরা কি এখন যেতে পারি? চোখের সামনে নাফিসের এমন অগ্রাহ্যতা দেখে সুহা ফেসে ওঠে। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলে, আমার থেকে পালাতে চাইছো তুমি নাফিস? আমার থেকে? এই অসভ্য ইতর মেয়েটাকে দুদিনে এত বিশ্বাস করে ফেললে যে 6 বছরের রিলেশনটাকে এক মুহূর্তে ভেঙে দিতে একটু গিল্টি ফিল হলো না তোমার? আমাকে এক্সপ্লেন করার সুযোগ পর্যন্ত দিলে না। এত রুড হলে কিভাবে? আমি আমার রুডনেসের কিছু দেখাইনি, এটা তোমার সৌভাগ্য। যদি দেখাতাম লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে। সো ডোন্ট ট্রাই টু কনসোল মি। এই থার্ড ক্লাস মেয়েটা সব কিছু করেছে নাফিস, বিলিভ মি। ওর প্রথম থেকে আমাদের উপর নজর ছিল, সবসময় ট্রাই করতো আমাকে কিভাবে তোমার থেকে আলাদা করা যায়। রবিন আমার জাস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। পালক জাস্ট ফ্রেন্ড কথাটা শুনে হালকা শব্দ করে হেসে ওঠে। ঠোঁটে ঠোঁট চেপে সুহার অগ্নিদগ্ধ মুখের দিকে তাকে বলে, সরি, ভুলে হেসে ফেলেছি এমন কাজিন থেকে জাস্ট ফ্রেন্ডে কনভার্ট হওয়ার কারণে। হেই, তোমাকে আমি একদম শেষ করে ফেলবো। এই সুহাকে তুমি চিনতে পারোনি বেবি, বেশি স্পর্ধা দেখিয়ে ফেলেছো বস্তি কোথাকার। নাফিস উঠে দাঁড়ায়, পালককে চোখের ইশারায় ওঠার ইঙ্গিত দিয়ে দুহাত পকেটে ঢুকে নির্বিকার ভঙ্গিতে বলে, শি ইজ মাই উড বি ওয়াইফ। নিজেকে আর এমন নিচে নামিও না যার কারণে আমার তোমাকে বলতে হয় থার্ড ক্লাস। নাফিসের কথা শুনে বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় ঝটকা খায় পালক সুহা দুজনেই। শান্ত সহজ সরল সুবোধ বালকের মুখে রুর কণ্ঠে এমন কথা ব্যাঙের সর্দির মতো লাগে। পালক মনে মনে বাহবা দিতে থাকে। ঠোঁটের কোণে তার প্রাপ্তির হাসির ঠুনকো রেশ দেখা যায় না। অবশ্য এই ফাঁকে নিজেকে ক্রেডিট দিতে ভোলেন না সে। আফটার অল
সঙ্গদোষে লোহা ভাসে, তার সাথে থেকেই সুবোধ বালক একটু কথা বলতে শিখেছে। আপনি যান, আমি একটু পরে আসছি। পালক মিষ্টি সুরে মৃদু হেসে নাফিসকে চলে যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। নাফিস তাকে সঙ্গে নিতে চাইলেও সে রাজি হয় না। নরম কোমল গলায় বারে বারে প্রত্যাখ্যান করে দেয়। অন্যথায় নাফিস নিজেই প্রস্থান নেয় রেস্টুরেন্ট ছেড়ে। সন্ধ্যাকালে শীতের আমেজে রেস্টুরেন্টে ভিড় জমতে শুরু করেছে। চারপাশ লোকালয়ে গমগমে সুর। নাফিস প্রস্থান নেওয়া মাত্র পালক একগাল হেসে সুহার দিকে এগিয়ে বলে, প্লিজ টেক সিট। আমি কোনো স্যাঁচড়া নির্লজ্জ মেয়ের সাথে টেবিল শেয়ার করি না। নিজেকে খুব চালাক মনে করো তাই না? খুব চালাক। আমার থেকে নাফিসকে কেড়ে নিতে এত সব ভাওতাবাজি করেছ, বাট কাজ হবে না। এসব জঞ্জাল সাফ করতেই এক সুহাই যথেষ্ট। এত ইমেচিউর কেন তুমি? সহজ জিনিস মাথায় ঢোকে না? গলাবাজি করে যাও, লজ্জা নেই? দিব্যি বয়ফ্রেন্ডকে নিয়ে ডেট করে যাও, আবার আমাকে বুলি শেখাতে আসো। শাট আপ। আমি যা খুশি করব, আমার ইচ্ছে। তোকে সার্ভেন্ট রাখা হয়নি। যে বিয়ের স্বপ্ন দেখছি সেটা ভুলে যা। তোকে তো আমি কিভাবে মারবো সেটা কল্পনা করতে পারবি না। পালক শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে চুপচাপ ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস ঝাড়ে। ঠোঁট কামড়ে ত্যক্ত গলায় বলে, এক ব্যাটা নিয়ে দুই বেটির কাজা ইরিটেটিং লাগছে। রবিনসন ক্রুসোর সাথে পিট করার কি দরকার ছিল? না করলেই তো এত কিছু হতো না। আমার পার্সোনাল লাইফে হাত দেওয়ার তুই কে বাস্টার্ড? সোসামি স্বভাব কি রক্তে, নাকি তোর ফ্যামিলি এসব শেখায়? ভাষা সংযত করো, এমন কিছু বলিও না যার কারণে এই ভরা রেস্টুরেন্টের সামনে তোমাকে অপদস্থ হতে হয়। সোয়া তাচ্ছিল্যে হেসে বলে, ও রিয়ালি? তোর বাবারও সাহস নেই আমাকে অপদস্থ করার। সুহা কি এটা বুঝতে পারবি? তার আগে আমি কি সেটা দেখ। পালক চোখের পলককে চেয়ার লাথি মেরে সরিয়ে দেয়। বিক্ষুব্ধ চিত্তে সুহার হাত উল্টে ঘুরিয়ে মুচড়ে ধরে টানতে টানতে নিয়ে যায় ছাদের কিনারা বরাবর। সুহা হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো, পেরে ওঠে না। পালকের তীব্র হাতের চাপে আকস্মিক এমন ঘটনায় উপস্থিত সবে হতবাক হয়ে যায়। ওয়েটাররা খাবার সার্ভ করা বাদ দিয়ে বিস্ময়ের চোখে চোখ রেখে যায়। অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে যায়। পালক এক নিমিষে টেনে হিঁচড়ে সুহাকে ছাদের কিনারা বরাবর নিয়ে যায়। হাত ছেড়ে ঘাড়ের নিচে খামচে ধরে মাথা ঠেলে দেয় নিচ বরাবর। ভয়াবহ এক দৃশ্য দেখে সবে আটকে ওঠে। উপস্থিত জনগণের মাঝে আলোড়ন সৃষ্টি হয়। এই বুঝি ফেলে দিবে নিচে। ওয়েটাররা খাবারের ট্রে ফেলে দৌড়ে যায় পালকের বাধা দিতে। পালককে, ম্যাম কি করছেন ম্যাম? প্লিজ এমন কিছু করবেন না। ওয়েটাররা এগিয়ে আসতেই পালক মুখ ফিরিয়ে কঠিন চোখে তাকে বলে, একজন এক পা এগোবে তো এটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো, সরে যান। ম্যাম, হেই। পালকের গর্জিত সুরের ধমকানিতে পিছু হটে যায় ওয়েটাররা। কৌশলে ম্যানেজারকে ডেকে আনার ইঙ্গিত দেয় একে অপরে। কেননা কিছু একটা অঘটন ঘটলে দায়ী হবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের। আর চাক্ষুষ যে পরিস্থিতি দেখছে তাতে অঘটন ঘটার সম্ভাবনা অনেক বেশি। পালক সুহার দিকে দৃষ্টিপাত করে ক্ষিপ্ত গলায় বলে, সহজভাবে বললে হজম হয় না তোর, তাই না? আমাকে মারার হুমকি দিস? তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই পালকের একটা চুল ছেঁড়া। স্যার বলছি আমাকে। স্যার? ছাড়বো তো অবশ্যই। একদম 3 তলা থেকে সোজা নিচে গিয়ে পড়বি। ওপারে তো তোর ভালো লাগছে না, এপারে? ওপারেই ভালো থাক, তার সে তুই। সুহা ছাদের বাইরে নিচের দিকে দৃষ্টি রেখে হাঁপাতে শুরু করে। বুকের মধ্যে হাতুড়ি পেটে শুরু হয়েছে। একবার যদি ধাক্কা মারে জীবন শেষ। আমার পাপা যদি জানতে পারে তোকে তোর পাপার হিসেব পরে হবে, আগে তোর হিসেবটা মিটাই। আমাকে খাপাবি, কামড় খাবি তাই না? কামড় খাবি না তাই না? পালক দ্বিগুণ তেজে সুহার ঘাড় খামচে ধরে, দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, জোরে জোরে বল, আমি একজন বিশ্ব বেহায়া? পরকী আমার রক্তে? না, তাহলে মর। আমি একজন বিশ্ব বেহায়া, পরকী আমার রক্তে। পালক বাঁকা হাসে, বিদ্রুপ মাখা কণ্ঠে বলে, গুড। এবার বল, আমি থার্ড ক্লাস নির্লজ্জ বস্তি স্যাঁচরা ইতর অসভ্য। সুহা মুখ খোলে না। পালক নীরবতার ভাস পেয়ে সঙ্গে সঙ্গে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতে তড়িঘড়ি কণ্ঠে বলে ওঠে, আমি থার্ড ক্লাস বস্তি ইতর অসভ্য নির্লজ্জ স্যাঁচরা। আমার পার্সোনালিটি গরুর গোবরের মতো। আমি এতটাই বেহায়া যে অপকর্ম করেও গলাবাজি করি। সো একটু থেমে কম্পনরত গলায় বলে, আমি এতটাই বেহায়া যে অপকর্ম করেও গালাবাজি করি। ভবিষ্যতে যদি প্রিন্সেস ডায়না খ্যাত পালকের পিছনে লাগি, তাহলে পালক আমাকে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারবে। ভাষ্যমতে আমি যদি প্রিন্সেস ডায়না খ্যাত পালকের পিছনে লাগি ভবিষ্যতে, তাহলে পালক আমাকে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারবে।
নিষ্কার্য হাসিল হওয়া মাত্র পালক ভিজে হাসি হাসে এক লহমায় ঘাট টেনে সুয়াকে ফুল গাছের টবের দিকে ধাক্কা মেরে ফেলে দেয়। সুয়া টাল সামলাতে না পেরে টবের উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সরাসরি আশেপাশে সবার মুখ হতে আপনা আপনি অস্ফুট স্বরে ভেসে ওঠে। কেউ কেউ মুখে হাত দিয়ে বিস্ফোরিত নেত্রে চলমান কার্যকলাপ দেখতে থাকে, তবে একটু টুবাক্য করার সাহস পায় না সে। পালক পরোয়াহীন মেজাজে দুহাত টেবিলে ঝেড়ে কাছে চলে যায়। টেবিল হাতে ব্যাগটা তুলে নির্বিকার ভঙ্গিতে পাশ কেটে যায় রেস্টুরেন্টের ম্যানেজারের। স্যার কিছু বললেন না, চলে যাচ্ছে তো কি বলবো, ভয় পাচ্ছেন স্যার? ম্যানেজার থতমত দৃষ্টিতে গলার টাই টেনে ধরে বলে, আরে না, ভয় পাবো কেন, যা হয়েছে ভুলে যাও। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, নিশ্চিত লেডি মাফিয়া। 11 জানুয়ারি বসুন্ধরা। বাবা দরজা খোলো বাবা। দরজায় ক্রমাগত কড়াঘাতের শব্দে মুখর হয়ে উঠেছে বাসা, তবু দরজার উল্টো পিঠ হতে আসে না কোনো প্রত্যুত্তর। স্নেহা শশব্যস্ত হয়ে দরজা চাপড়াতে থাকে, কণ্ঠস্বর উঁচিয়ে বলে, বাবা অন্তি এসেছে তোমাকে দেখতে। বাবা দরজা খোলো। বাবা এমন করছো কেন? থাক, এত ব্যস্ত হতে হবে না তোমাকে, একটু প্লিজ। বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত, এজন্য দরজা খুলছে না। অন্তি কোনো প্রত্যুত্তর করে না। দরজা ছেড়ে গুটি গুটি পায়ে সে ড্রয়িং রুমের দিকে এগোতে থাকে। চক্ষু বুলিয়ে সে পুরো বাসা দেখে মনে মনে ভীষণ অবাক হয়। বিস্তর পরিবর্তনে সে আছে সবকিছু, ফার্নিচার থেকে শুরু করে ঘরের রং পর্যন্ত বদলে গিয়েছে। আগের বাসার অভ্যন্তরীণ চিত্র আর এখনকার চিত্রে ন্যূনতম মিল খুঁজে পাওয়া অসম্ভব। হঠাৎ এমন পরিবর্তনের রেশ চোখে লাগে তার। মনে হচ্ছে অচেনা কোনো অতিথি বাড়ি এসেছে সে। এ বাড়ি যে তার, এখানে যে তার মায়ের সংসার ছিল ঘুণাক্ষরও বোঝা যায় না। স্নেহার অনবরত ডাক তখনও চলমান। মেয়েটা মনে হচ্ছে কড়াঘাতেই দরজা ভেঙে ফেলবে। অন্তি হতাশার নিঃশ্বাস ফেলে পিছু ঘুরে কিছু বলতে মিসেস মিথিলা এসে হাজির হন, চোখে চশমা, হাতে দামি কলম। হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন তিনি। চোখ মুখ কুচকে বেজে বিরক্ত ভাব নিয়ে বলেন, অযথা এমন ডাকাডাকি করছে কেন? বুঝতে পারছো না তোমার বাবা বের হতে অনিচ্ছুক? এরপরে এমন চাইল্ডিশ বিহেভ করার মানে কি? মামনি, বাবা হঠাৎ এমন কেন করছে? বাবা নিজে অন্তির সাথে দেখা করতে চেয়েছিল, আমি কত কষ্ট করে ম্যানেজ করলাম সবকিছু, অন্তিকে কত কনভিন্স করে ওর এই অবস্থাতেও বাসায় নিয়ে এলাম। আর বাবা? স্নেহা পারে না কেঁদে ফেলতে, কথা বলতে বলতে গলার স্বর তার ভারী হয়ে ওঠে। মিসেস মিথিলা এক পলক অন্তির দিকে তাকিয়ে ধীর গলায় বলেন, আমি কিভাবে বলবো? আমাকে তো এ ব্যাপারে কিছুই বলেনি। একটু আগেই তো বাবা। লিসেন স্নেহা, বিরক্ত করো না, তোমার বাবার শরীরটা উইক, ভালো ট্রিটমেন্ট করাচ্ছ না কেন? এভাবে ঘরে বসে রাখার মানে কি? অন্তির ধারালো স্বরের পৃষ্ঠে মিসেস মিথিলা থমথমে মুখে তারপর বলেন, কেউ ডক্টর দেখাতে না চাইলে আমি কিভাবে নিয়ে যাব? আর ফিজিক্যালি নওশাদ স্টেবল, মেন্টালি হয়তো একটু প্রেশারে আছে বিজনেস নিয়ে। টাকা টাকা টাকা, আদা জল খেয়ে সব টাকা আর্ন করতে লেগেছেন দেখছি। মেন্টাল পিস বলতে যে কিছু আছে ভুলে আসছেন। সরি, তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? তোমার বাবা তোমার সাথে মিট করতে চান না, সে রাগ কি আমার উপর ঝাড়ছ? এখানে রাগের কি আছে? স্নেহা নিজে বলেছে বাবার মানসিক কোনো সমস্যা ফিল করছে অনেকদিন যাবত, সেজন্য বলছি এত টাকা পয়সা আপনাদের, ভালো সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন না কেন? মিসেস মিথিলা কপাল ভাঁজ করে স্নেহার দিকে তাকিয়ে বলেন, এসব উল্টাপাল্টা কথা কোথায় পাও তুমি? তোমার বাবা অনেক দিন যাবত মানসিক সমস্যায় ভুগছে, রিসেন্ট কাজের অনেক চাপ, সেজন্য লো ফিল করছে। আর সে এমনিতে কারো উপস্থিতি সহ্য করতে পারে না, এই কারণে। মামনি, বাবা নিজে অন্তির সাথে দেখা করতে চেয়েছে, আমাকে বারবার রিকোয়েস্ট করেছে একবারের জন্য হলেও যেন আমি মিট করিয়ে দেই। গুরু দায়িত্বভার নিয়েছো দেখছি, কিন্তু নিজ চোখেই তো দেখতে পাচ্ছ তোমার বাবার রিজেকশন, এরপরও মনে হয় না? অন্তি ঠোঁট গোল করে নিঃশ্বাস ঝাড়ে, ধীর পায়ে দরজার দিকে এগোতে এসে সে দরজার পিঠে কান লাগিয়ে হালকা করাঘাত করে। বহু কষ্টে বাবা ডাক্তার সে আবার উচ্চারণ করে, নরম গলায় বলে, বাবা আমি কি চলে যাব? কিছুক্ষণ অপেক্ষা করে সে জবাবের। স্নেহা উদ্গ্রীব হয়ে ওঠে, ফের ডাকার জন্য উদ্যত হতেই অন্তি হাত উঁচিয়ে তাকে থামিয়ে বলে, নিরেট গলায় বলে, আমি খুব কষ্ট করে এসেছি বাবা, প্লিজ বাবা। আরও কিছুক্ষণের অপেক্ষা। দরজার অপর প্রান্তে শুনশান নীরবতা। অন্তি ঠোঁট কামড়ে নিজেকে সরিয়ে আনে সেখান হতে। স্নেহার দিকে তাকে জোরপূর্বক হেসে বলে, এত পাগল হচ্ছ কেন? এটা স্বাভাবিক, যেটা আমি এতগুলো বছর সয়ে এসেছি। কিভাবে সহ্য করেছ? আমার বুক ফেটে কান্না আসছে। স্নেহা, এসব কি বকছ? মিসেস মিথিলার কথায় স্নেহার শরীরে রাগের পরত বেড়ে যায়, চিল্লি ওঠে সে রাগান্বিত স্বরে বলে, তুমি এসব বুঝবে না মামনি, তুমি তোমার বিজনেস সামলাও।
অন্তি যাওয়ার আগে ধীর কদমে একবার নিজের রুমটা উকি দিয়ে যায়। সবকিছু পরিবর্তন হলেও তার রুমটার কোনো পরিবর্তন হয়নি দেখে ভালো লাগে। সেই বেড, সেই মিরর, সেই রং তুলি সব আগের মতনই আছে। মনে হচ্ছে অন্তির বাস এখন এই জায়গাতে। তুমি আমার রুমটাকে আগলে রেখেছ। অন্তি অস্ফুটে হেসে বলে, ধন্যবাদ, এই প্রথম বোনের মতো কাজ করেছ, ভীষণ খুশি হলাম। স্নেহা ঠোঁট কামড়ে মেঝেতে দৃষ্টি রেখে মাথা নাড়ায়। বাবার এমন আচরণে তার কথা বের হয় না মুখ দিয়ে। অন্তির সামনে নিজেকে অনেক ছোট লাগে তার। আপা, আপনি গো চা। গাঢ় টকটকে কমলা সুতি শাড়ি পরনে মাঝবয়সী এক রমণী ট্রে হাতে সম্মুখে দাঁড়ায়। দৈহিক বর্ণ কুঁচকুচে কালো, নাকে গোলাকৃতির নলক, গলায় মাদুলি, হাত ভর্তি কাঁচের চুরির ঝনঝন করে ওঠে। অন্তে আগন্তুক মহিলাটিকে দেখা মাত্র ভুরজোড়া বাকি বলে, ইনিকে? আমি বিজলি সাহেবের বাড়ির নতুন কামে আইছি। অন্তি বিস্মিত গলায় স্নেহার দিকে তাকিয়ে বলে, রুমা কোথায়? ও আর কাজ করে না কেন? ওরা হয়তো কোনো সমস্যা হয়েছে জন্য কাজ বাদ দিয়েছে। অন্তির কাছে বিষয়টা স্বাভাবিক লাগে না। রুমা হঠাৎ কাজ কেন বাদ দিবে? বিজলি নামক আগন্তুক এর আপাদমস্তক চোখ বুলিয়ে ওঠে। এখানকারই হয় আপা? সাভারে? বাহ, আপনি জানলেন কেমনে? আপনার সাজ পোশাকেই বোঝা যাচ্ছে। বিজলি দাঁত বের করে চকচকে হেসে বলে, নেন চা খান আপা। অন্তি চায়ের কাপের দিকে এক নজর তাকিয়ে ধীর গলায় বলে, আমি চা খাই না, ধন্যবাদ। একটু খান। সরি। অন্তি পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্য এখনো পূরণ হয়নি বিধায় এখানে থাকার আর কোনো মানেই হয় না, বিশেষ করে এই নতুন পরিবেশে। দম বন্ধ লাগে তার। আপা, দাঁড়ান দাঁড়ান। অন্তি পা থামায়। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে বিজলি আগ্রহী চাহনিতে এগিয়ে এসে পেটের দিকে তাকিয়ে বলে, কয় মাসে পতি আপা? 5 মাস চলছে। বাবা, খুব ভালো। বিজলি পরমুছে অন্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একটা ফুটফুটে ছাল তোর কোলে আসুক আপা। অন্তি সৌজন্যমূলক হেসে বেরিয়ে যায়। তার পিছু পিছু একই সাথে বের হয় স্নেহা। বড় বোনের প্রতি করণীয় দায়িত্বটুকু গ্লানি মনে করে যায় সে নীরবে। অন্তি সিঁড়ি বেয়ে অতি সাবধানে নিচে নামে। দোতলা ছেড়ে নামতেই সে হাঁপিয়ে ওঠে এক কদম। নানুর মতো একই দশা তার। নানু যখনই এ বাড়িতে আসতো, লিফট না থাকায় শত অভিযোগ ছুড়ত। আজ তারও মনে হচ্ছে অভিযোগ ছুড়লে মন্দ হয় না, ভারী পেট নিয়ে এমন ওঠানামা করা যায়। দরজা খুলে গাড়িতে ওঠা মুহূর্তে হঠাৎ করে চঞ্চল চুরুইয়ের মাথা চক্কর দিয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই গা হাত পা তার অসহনীয়ভাবে কাঁপতে শুরু করে। এতটা অস্থির হয়ে ওঠার কারণ সে হঠাৎ করে ঠাউর করতে পারে না। নিজেকে সংবরণ করা মুহূর্তে এক নিমিষে দেখতে দেখতে জ্ঞান হারিয়ে ফেলে সে। বোকা স্যামরি, তোরে সুপারির জাতাকলে পিসমো আমি। তোর এত বড় সাহস আসে কই থেকে? তুই ভরা পেট নিয়ে দুনিয়া চইরা বেড়াস। দুর্বল শরীরে নানুর কোলে মাথা রেখে অন্তি চোখ বন্ধ করে নিস্তেজ হাসে। ভগ্ন কণ্ঠে বলে, এত রেগে যাচ্ছ কেন তুমি? স্নেহাকে কি বকেছ? সারা খানম উত্তর দেওয়ার আগেই পাশ হতে সাঁকি শরবতের মাঝে চামচ নাড়তে নাড়তে এগিয়ে আসে। বিছানায় বসে স্পষ্ট করে বলে, আম্মা তো পারে না মেয়েটাকে চিবিয়ে খেতে, আমি বাধা দিয়েছি। ওর কি দোষ? ও বেচারা নিজেকেই তো ভরকে গেছে নিজেই। কত কষ্ট করে এখানে নিয়ে এসেছে তোকে, চলে গিয়েছে। স্নেহা ভালো হয়ে গিয়েছে অনেক। ও আমাকে বোনের মতো ট্রিট করে। ভালো না ছাই? সাপের খোলস বদলালেই সবাইরই ভালো দেখা যায়। আম্মা, আজে বাজে বকো না। সাইকে অন্তির মুখের মধ্যে চামচ দিয়ে শরবত খাইয়ে দিতে দিতে বলে, হঠাৎ এত বাবা প্রীতি কেন? বাবার মেয়ে প্রীতি জেগেছিল। দেখা হয়েছে? অন্তি ম্লান হেসে বলে, দেখা হয়নি। সায়রা খানম রাগে ফুঁসে ওঠেন। তেজি গলা বলেন, তুই যদি আর একবার ওই বাড়ি যাস তোর ঠ্যাং ভেঙে আমি গাছে ঝুলাইয়া রাখবো। বাপে গনে না মাইয়া যায় দরদ দেখাইবার। আহ্লাদ পানায় বাসি না। আজ যদি ভালো মন্দ কিছু হইয়া যাইত, নাচ জামাইরে কি জবাব দিতাম আমি? আমার নাচ জামাই হয়তো জানতই না তোমার নাচ জামাই। সাইকি নরম হেসে বলে, অভিমান করছিস কেন পাগলি? তাদের প্রফেশনটা এমন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়। আজ 20 দিন যোগাযোগবিহীন। অপেক্ষা শেষ হবে খুব শীঘ্রই, ধৈর্য ধর। রাত 12:30, অপরিচিত লজ। আমার বোনের মৃত্যুর জন্য তুমি দায়ী। তোমাকে আমি কখনই ক্ষমা করতে পারবো না। তোমার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমার বোনকে জীবন দিতে হয়েছে। একটা 6 বছরের শিশু তার মাকে হারিয়েছে। জাহিন ভাইয়া বেঁচে থাকার অর্থ ভুলে গিয়েছে। আমার মা মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আর আমি যে কতটা কষ্ট করে এক একটা মুহূর্ত পার করছি এটা তুমি বুঝবে না। তোমার বোঝারও কথা নয়, কারণ তুমি তো জানো না পরিবার মানে কি।
ভাই বোনের সম্পর্ক মানে কি? তুমি আমাকে শেষ করে দিয়েছো অন্তি, একদম শেষ করে দিয়েছো। আমি কখনোই এমনটা চাইনি, বিশ্বাস করুন। আমি যদি জানতাম এমনটা হবে তাহলে কখনোই আপুকে যেতে দিতাম না, একা ছাড়তাম না। দরকার হলে আমি নিজে মরতাম, তবু আপুর কোনো ক্ষতি হতে দিতাম না। এখন আর এসব বলে লাভ কি? অনেক বড় ক্ষতি তো হয়েই গেছে। মহাসাগরে ভাসি আমি, অথচ আমার চিন্তায় কেউ আর নির্ঘুম রাত পার করে না। একটাবার ফোনে কণ্ঠ শোনা না পর্যন্ত দু চোখের পাতা এক করে না। কেউ আর অভিমান করে বলে না তোমার সাথে আমার কথা হয় না 1 বছর ধরে। ভীষণ রেগে আছে আমি বারে বারে ফোন চেক করি, দেখি ভুলেও যদি ওই নাম্বার থেকে কল আসে। মনের অজান্তেই ভুলে যে আমার বোন আমাকে ছেড়ে চলে গিয়েছে। কেমন করে যাবে সে তার বাচ্চাগুলোকে রেখে? আদৌ যেতে পারে কি? অন্তির চোখে টলমল করা জল নিঃশব্দে গড়িয়ে পড়ে। ঠোঁট চেপে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও নেভিয়ান সাহেবের মুখের কথাগুলো তার অন্তরকে ফালা করে দেয়। নিজেকে এতটা অপরাধী মনে হয় যে দৌড়ে গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এই শক্ত মানুষটাকে কি করে পারলো সে এতটা দুর্বল করে দিতে? এই কারণেই কি আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছে? তোমার দিকে তাকালে আমার আপুর নির্মম মৃত্যুর কথা মনে পড়ে যায়, তাই দূরে থাকার চেষ্টা করছি। আজ 21 দিন পর আমাদের দেখা হয়েছে, কথা হচ্ছে। আমি আপনার দূরত্ব সহ্য করতে পারছি না, আমার ভীষণ একা লাগে। আমি এতটা নরম মানুষ নির্ভর কখনোই ছিলাম না, কিন্তু আপনার ভালোবাসাতে আমি নরম হয়েছি, আপনার ওপর নির্ভরতা বাড়িয়েছি। আপনাকে ছাড়া আমি বেঁচে থাকার অর্থ খুঁজে পাই না। আমার কি হবে? ইউনিফর্ম পরিহিত মানবটি নীরব হয়ে থাকে। চোখের সামনে ঝর্ণার গতিতে ছুটে চলা রমণীর চোখ হতে অশ্রুতার কঠিন হৃদয়কে স্পর্শ করতে পারে না। সে কঠিন চিত্তধারী অদম্য পুরুষ। সময়ের হিসেব মেলাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, আই হ্যাভ নাথিং টু ডু, সরি। অন্তির বুক কেঁপে ওঠে, কান্না ভেসে কণ্ঠে বলে, আমাকে এতটা কঠিন শাস্তি দিবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকার মতো আমার কেউ নেই আপনি ছাড়া। আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমার নিজেকে শেষ করে দেয়া ছাড়া কোনো পথ থাকবে না, যাবেন না। সিক্ত অন্তির আহাজারিকে নির্নিমেষ গলৎকরণ করে যায়। তার ন্যূনতম গ্লানিবোধটুকু হয় না তার প্রিয়তমার অসহায় আর্তনাদে। পাথর চেপে বুকে এসে সব সয়ে যায়। একগুচ্ছ আলোক রশ্মিকে কাটিয়ে সে ঘন অন্ধকারের পথে হাঁটা ধরে। সুদৃঢ় পায়ে তার সিনা টান কাঁধ, লম্বা দৈহিক আবরণের ছায়া ভেসে ওঠে মেঝেতে। অন্তির বুকের ভিতরে কালবৈশাখী গর্জন বয় তার নেভিয়ান সাহেবের গমনে। চিৎকার করে কেঁদে ওঠে সে, এক হাত বাড়িয়ে দলা পাকানো কান্না গিলে বলে ওঠে, যাবেন আমাকে ছেড়ে যাবেন না। তুমি হেরে গেছো অন্তি, তুমি হেরে গেছো। এই পৃথিবীতে তুমি আবারও নিঃস্ব হয়ে পড়লে। তোমার বাবা মা স্বামী সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে। একা বেঁচে থাকার যুদ্ধে আবারও নিজেকে তৈরি করো। তোমার নেভিয়ান সাহেব তোমার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, আর কখনো সে ফিরবে না। আর তার প্রতিশ্রুতিগুলো ভেঙে গুড়িয়ে গেছে, এখন সেগুলো মূল্যহীন। প্রতিশ্রুতি কখনো মূল্যহীন হয় না। মানুষ মূল্যহীন হলে প্রতিশ্রুতিও মূল্যহীন হয়ে পড়ে। আমি কখনো আমার নেভিয়ান সাহেবের কাছে মূল্যহীন নই। হা হা হা। তোমার নেভিয়ান সাহেব তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সব প্রতিশ্রুতি ভেঙে গভীর নীল জলে ডুব দিয়েছে, যেখানে তোমার মতো ঝলমলে রোদ্দুরের ক্ষমতা নেই পৌঁছানোর। তুমি ফের হেরে গেছো অন্তি। বাবা মা স্বামী কাউকে পারলে না নিজের কাছে ধরে রাখতে। পৃথিবীতে এমন নিষ্ঠুর ভাগ্য কয়েকজনের হয় বলো তো? একসাথে সব হারিয়ে ফেলার প্রতিযোগিতায় তুমি জয়ী। তোমাকে তোমার বাবা প্রত্যাখ্যান করে দিয়েছে, তোমার স্বামী তোমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আর কি চাও তুমি অন্তি? তুমি হেরে গেছো একটা সুন্দর জীবনের কাছে অন্তি। উই লস্ট এভরিথিং, ইউ আর এ লুজার অন্তি। মাঝরাত, নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার, ডাহুক পাখির করুণ গলার হাহাকারে বুকের ভিতরটা মসর দিয়ে ওঠে। অন্তঃসার শূন্যতার অসুখে কেঁপে ওঠে 5 মাসের অন্তঃসত্ত্বা এক রমণী। শোকের ভার সামলাতে না পেরে আকাশ বাতাস এক করে চিৎকার করে কেঁদে ওঠে সে। লাফিয়ে শোয়াছেড়ে উঠে বসে পড়ে। চোখ দুটো তার রক্তলাল ভেজা, ঠোঁট শুকিয়ে কাঠ, ঘামে জবজবে ভেজা শরীর তার কাঁপছে। অস্থিরতার দোলা চলে না। উনি আমাকে বিচ্ছিন্ন করে দিতে পারে না, উনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। ওনার প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না। আমি জানি, আমি বিশ্বাস করি, আমি তো ওনাকে ভালোবাসি অন্তি। পুরুষালী গলায় নিজের নাম শ্রবণে যেতে চৈতন্য ফিরে অন্তির। পলকহীন লাল চোখের পাতা পড়ে। চিরপরিচিত এক কণ্ঠস্বর শুনে প্রবল শঙ্কায় ধীর বেগে মাথা তোলে সে। কম্পনরত ঠোঁটের বিড়বিড়ানি তখনও চলতে থাকে তার। কপাল কুঁচকে সামনে বসা মানুষটাকে দেখতেই তার শরীরে হিম
বয়ে যায়, চোখ দুটো বড় বড় হয়, ঠোঁটের কম্পন থেমে যায় এক নিমিষেই। অবিশ্বাসের পাল্লায় পড়ে সে বাঁক হারিয়ে ফেলে। সামনে বসা নেভিয়ান সাহেবকে এই প্রথম তার অচেনা লাগে। কিভাবে সম্ভব? স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা মনে হতে অন্তির টনক নড়ে, বিভ্রম মস্তিষ্ক থিত হয় খানিকটা। ঠোঁট আওড়ে বলে, স্বপ্ন? স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। ভগ্ন হৃদয়ে আবিষ্ট চঞ্চল চুরি উত্তাল খরস্রোতা ঢেউয়ের মতো এক লহমায় আশ্রে পড়ে তার নেভিয়ান সাহেবের বুকের মধ্যে। এলোমেলো বিধ্বস্ত শরীরটাকে টেনে হিসড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সে। কণ্ঠনালীতে জমাটবদ্ধ কান্নাগুলো উগরে দিতে সে এক মুহূর্ত ব্যয় করে না। গগন বিদারী কান্নায় ঢলে পড়ে সে, ঠিক যেমনভাবে কেঁদেছিল আনিশার মৃত্যুতে। নেভি ব্লু শার্ট ভেদ করে শিখতে সুটাম বুকের পাঁজর ভিজে ওঠে। চঞ্চল চুরি পাখিটাকে এই প্রথম সামলাতে গিয়ে হিমশিম খায় সে। জানে না কি দুঃস্বপ্ন দেখেছে তার অর্ধাঙ্গিনী, যার কারণে এত কঠিনভাবে ভেঙে পড়েছে সে। এই মেয়েতে এত সহজে ভেঙে পড়ার নয়। শিখতে দুহাতে অন্তিকে জড়িয়ে ধরে মাথা কপালে উতাল পাতাল চুমু দিতে দিতে শান্ত গলায় বলে, ওকে ওকে হয়েছে, অনেক কান্না করে ফেলেছে। আর না, আমাকে ছেড়ে কেন চলে গেলেন আপনি? আমি তো তোমার কাছেই আছি। এই যে দেখো, কোথায় যাব আমি তোমাকে ছেড়ে? আপনি আমাকে ভুল বুঝে চলে গিয়েছেন। সিক্ত মৃদু হেসে অন্তির মুখের ওপর চুলগুলোকে সরিয়ে দেয়। সন্তর্পণে চোখের পানিতে চুলগুলো ভিজে লেপটে গেছে একদম মুখ জুড়ে, গাল ভিজে একাকার। কোথায় গিয়েছি? অনেক দূর। অনেক দূর? কত দূর? আমার নাগালের বাইরে, যেখানে আমি আপনাকে ছুতে পারি না, অনুভব করতে পারি না। সিক্ত শীতল চাহনিতে হালকা হাসে, ক্ষীণ কণ্ঠে বলে, অথচ তোমার বিশাল সাম্রাজ্য, আধিপত্য আমার বুক জুড়ে। অন্তি কান্না জড়ানো মুখ তুলে সিক্তের দিকে তাকায়, নাক টেনে ভেজা কণ্ঠে বলে, আমার বুকের মধ্যে থেকেও আমাকে ছুতে পারো না, অনুভব করতে পারো না, বোকা চুরি পাখি। সিক্তের কথায় জবাব হারে অন্তি। তার কড়া ভয়ার্থ প্রশ্নের পিঠে এত সহজ উত্তর নেভিয়ান সাহেব যে প্রস্তুত করে রেখেছে সেটা তার কল্পনার বাহিরে ছিল। নিস্তব্ধ কণ্ঠ উগরে বলে, আমার দুঃস্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে দুঃস্বপ্নটাকে জীবন থেকে মুছে ফেলো। যদি সত্যি হয়, যদি আপনি আমাকে ভুল বুঝে চলে যান আপুর মৃত্যুর জন্য, তো আমি দায়ী। সিক্ত অন্তির থুতনি দুহাতের আদলে তুলে ধীর গলায় বলে, কেউ কি তোমাকে বলেছে তুমি দায়ী? আমি, মা কিংবা বাবা? না। নিজেকে নিজে দোষ দিচ্ছ কেন? বিষয়টা তো আমার ক্ষেত্রে হতে পারে। আমার অনেক শত্রু হতে পারে রিভেঞ্জ নিতে আমার কলিজায় হাত দিয়েছে। যদি সেদিন আপুকে পেয়ারার কথা না বলতাম, শুটাররা আগে থেকে নজরবন্দি করে রেখেছিল। তোমরা যদি ওই দিন বাজারের মধ্যে না যেতে তাহলে রিসোর্টের মধ্যে এই দুর্ঘটনা ঘটত। অন্তি শুকনো ঠোঁট ভিজিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে তাকে বলে, কে টার্গেট ছিল বলুন তো? আমি না আপু। আই ডোন্ট ক্লিয়ারলি। তুমি নিজেকে স্টেবল করো আগে। একদম ভয় পেলে হবে এরকম। অন্তি সিক্তকে ফের জড়িয়ে ধরে মুখ ডুবায় বুকের মাঝে, কাঁপা কাঁপা গলায় বলে, আমি আপনাকে হারাতে চাই না। আপনি হারিয়ে গেলে আমি অন্তিম নিঃশেষ হতে এক মুহূর্ত নিব না সময়। একটা কঠিন অপারেশন শেষ করে কোনো মতে একদিনের ছুটি নিয়ে চলে এসেছি। এ সময় ছুটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। কালকের দিনটা শুধুমাত্র রেস্টের জন্য রাখা ছিল, কারণ সীমান্ত রক্ষার দায়িত্বে আমাদের চোখে ঘুম নামেনি এতদিন। শক্ত বুটে পা ক্ষত বিক্ষত হয়ে আছে, পুরো শরীরে কাঁটাতারের আছর বিঁধে আছে, তবুও হার্ডলি সব কিছু ম্যানেজ করে সমুদ্র থেকে সোজা তোমার কাছে এসেছি শুধু এক নজর দেখার জন্য। তবু বলবে আমি তোমাকে রেখে হারিয়ে যাব? জানুয়ারির শেষ রাত্রি জুড়ে জোনাকি পোকা থই থই করে বনে জঙ্গলে। ঘন কুয়াশা অন্ধকার আকাশ ঢেকে রেখেছে নিজের সর্বস্ব বিলিয়ে। ঠান্ডা হয় শুকনো ডালে, মরমরে পাতাগুলো গা দুলাচ্ছে আপন ছন্দে। অপরাজিত লজের গার্ডেনে আলোর প্রাণ ফুরিয়ে আসা ভাব শিশিরের জালে এমনভাবে ফেসেছে যে আলো ফোটাতে দেয়। রাধাচূড়া গাছটার নিচে বাঁধানো দোলনায় বসে বহুদিন পর খোলা হওয়া বুকে সঞ্চার করে নিচ্ছে চঞ্চল চুরি। চোখের সামনে ভাসছে অনবদ্য এক দৃশ্য। মামা, জোনাকি পাখি ধরতে পারছি না কেন? এটা জোনাকি পোকা মামা? না, এত সুন্দর পাখি পোকা হতেই পারে না। সিক্ত অন্তির দিকে তাকে দুহাত কোমরে চেপে ধরে বলে, কঠিন সত্য। অন্তি ফিক করে হেসে উঠে বলে, নেহরিস অলওয়েজ রাইট। মামা আসো, ওদিকে যাই, ওখানে জোনাকি পাখি আছে। ওখানে তো অন্ধকার। নেহরিস হাঁটা থামিয়ে চক্ষু পাকায় সিক্তের দিকে গাল ফুলে বলে, ইস তুমি এত ভীতু কেন মামা? আমি আসি তো, আসো, ভয় নেই।
নেহরিশ আধো পা বাড়াতেই সিক্ত সঙ্গে সঙ্গে কোলে তাকে পাজা করে কোলে তুলে নেয়। ছোট্ট নাকটাতে আদুরে মাখা চুমু এঁকে দিতে দিতে বলে, বড় ভূত ওখানে ঘুমাচ্ছে, আজকে যাওয়া যাবে না, আমরা অন্য একদিন যাব মামা। নেহরিশ সিক্তের মুখের উপর হাত বুলিয়ে সুরেলা কণ্ঠে বলে, তোমার কাছে তো পিস্তল আছে, ওটা আমাকে দাও, ভূতকে মেরে ফেলবো। পিস্তল তো রেখে এসেছি। কেন রেখে এসেছো তুমি জানো না? নেহরিশের পিস্তল লাগবে। পিস্তল দেখে ভয় লাগে না তোমার? উফ, কিসের ভয়? নেহরিশ কি তোমার মতো ভীতু? মামা তার ভাগ্নির সাহসের কাছে কুপকাত ভীতু তকমা নিয়ে টুকটাক করে গল্পে এগিয়ে নিতে থাকে দুজনে। রাতের ভার ভোর রাতের দিকে গড়াতেই সিক্ত নেহরিশকে কাঁধে নিয়ে চারপাশে হাঁটতে হাঁটতে ঘুম পাড়ানোর চেষ্টা থাকে। অন্তি দোলনায় বসে চক্ষু জুড়ানো এক মুহূর্তে সাক্ষী হয়। নেভি ব্লু টি শার্ট পরনে মানুষটাকে দেখে শুষ্ক ঠোঁটখানা তার আপনা আপনি প্রসারিত হয়ে যায়। কি সুন্দরভাবে নেহরিশকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আজ ভোরে বা সকালে যে কোনো মুহূর্তে চলে যাওয়া লাগতে পারে বিধায় মাঝরাতে পিচ্চিটের ঘুম ভাঙিয়েছেন উনি। একসাথে কিছুটা সময় কাটাবে বলে মামাকে দেখে নেহরিশের চোখে মুখে সে কি উচ্ছ্বাস, কিসের ঘুম, কিসের অলসতা, লাফিয়ে ওঠে সঙ্গ মিলিয়েছে তাদের। জোনাকি ধরার খুশি, ছোটাছুটি, অল্প কিছু মুহূর্ত যে প্রিয়জনের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে, এটাই তার প্রমাণ। কি দারুণ সময় কাটলো তিনজনের, অথচ কতটা কষ্ট চেপে এই মানবটাকে তাদেরকে ভালো রাখার চেষ্টায় নিজেকে উৎসর্গ করছে। পেশিবল হাতের জায়গায় জায়গায় কালশিটে দাগ, চোখ জুড়ে ঘুমের আর্তনাদ, অথচ নিজের সব কিছুকে কত সহজে আড়াল করে রেখেছে। লম্বা পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে চোখে তৃষ্ণা মেটাতে। আপনার ভালোবাসা, যত্ন, মায়া আমার জীবনকে বদলে দিয়েছে। আপনার উপস্থিতি আমাকে সব বাধা অতিক্রম করতে শিখিয়েছে। ভালোবাসাকে কিভাবে ভালোবাসতে হয় তা অনুভব করিয়েছে। আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো নেভিয়ান সাহেব। আপনি আমাকে যা দিয়েছেন এই ঋণ শোধ করার মতো নয়। আপনি সত্যিকারের একজন পুরুষ মানুষ। সময়কাল বর্ষা, ইংরেজি ক্যালেন্ডারে জুনের শুরু মাত্র। সময়ের সাথে গা ভাসিয়ে ছুটেছে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। শীতের রিক্ততা শেষে তপ্ত বৈশাখ পেরিয়ে হঠাৎ বর্ষার আগমন। সময়ের এই জাদুকরী বাঁকে ঘটেছে স্থানকাল পাত্রের প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন। সমাজে কত দ্রুত ধাবমান তা বর্ষার প্রথম কদম ফুল দেখলেই টের পাওয়া যায়। সাদা কমলা রেণুর সুমিষ্ট সুঘ্রাণে ঝিরিঝিরি বাতাসে গুনগুন সুর তোলে পাখিরা। আর সেই ছন্দে ভরা পেট নিয়ে চঞ্চল চুরি পাখি কোমর ধরে চোখ মুখ কুঁচকে ব্যালকনি জুড়ে পায়তারা করে। আর যে তার সয় না, আর যে ভালো লাগে না, কবে ফুরাবে মাতৃত্বের এই কঠিন জার্নি। নানুরে আয় থানখুনি পাতার বড়া দিয়ে গরম গরম ভাত আনছি। খাবো না আমি। ও কি কথা, কে খাবি না? এমনি খাবো না। সারা খানম কপাল কুঁচকে প্লেট হতে ধীর পেয়ে গিয়ে আসেন নাতনির কাছে। তার নাতনির মন মেজাজের এমন বাহাদুরি রূপ নতুন নয়। প্রত্যেকটা দিন হয় কাঁদবে, নয়তো রাগারাগি করবে। প্রেগনেন্সি জার্নির প্রথম 6 মাস মোটামুটি ঠিক থাকলেও 6 মাস শেষে 7 মাসে পা রাখার পর হতেই হাঁপিয়ে উঠেছে সে। তার ধৈর্যে আর কুলাচ্ছে না। ছোটাছুটি, উড়ে বেড়ানোর জায়গায় কক্ষবন্দি দুরন্ত এই চঞ্চল কামিনীর কাছে তা রীতিমতো নীতিবিরুদ্ধ। জানালাগুলি উদাস দুপুরবেলার নীল আকাশের দিকে তাকিয়ে সে ঠোঁট উল্টে কাঁদে। কবে থেকে পাহাড় দেখে না, কবে থেকে সমুদ্রের গর্জন শোনে না, নরম ডগার ঘাসগুলোতে মাথা রাখে না, কুসুম ফোটা খোলা আকাশের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে পারে না। এত এত বিরহে চঞ্চল চুরুই পারে না মূর্ছা যেতে। আর কটা দিন কষ্ট করছে এমনি। ডাক্তার তো সামনের সপ্তাহে ডেট দিছে। এই সপ্তাহে হলে কি হতে, এত দেরি করে আসতে হবে কেন? 9.5 মাস হতে যাচ্ছে। 8 মাস 7 মাসে হলে কি খুব সমস্যা হতো? বের হতে হবে তো সেই এইটুকুন বাচ্চাই। সারা খানম একখান টুল টেনে এনে নিয়ে আরাম করে বসতে বসতে বলেন, সেমরির মাথা খারাপ হয়ে গেছে। উল্টাপাল্টা কথা বাদ দিয়ে চুপচাপ বয়, ভাত আইনা, ভাত ঠান্ডা হইয়া যাইতেছে। খাবো না আমি। তোর খাওয়া লাগবে না, তোর আন্ডারে খাওয়ামো আমি। অন্তি গ্রিল হতে দৃষ্টি সরিয়ে কপাল ভাঁজ করে, নাক টেনে ভেজা কণ্ঠে বলে, মুখটা তো আমারই। তোর মুখ 9 মাসের লাইগা ভাড়া করা হয়েছে। আন্ডা ফুটুক, তারপরে তোর ছুটি। সারা খানম হাত টেনে অন্তিকে তার সামনে উঁচু টুলটাতে বসান। গরম ভাতে ঘি, থানখুনি, বড়া রাখতে রাখতে বলেন,
টোটো কোম্পানির ম্যানেজার হইলি তুই, তোরে কি আর ঘরে বান্দার উপায় আছে? আল্লাহ যেই কয়টা মাস কেমনে পার করছে। অন্তি এক লোকমা ভাত মুখে তুলে খেতে খেতে পরনে ঢিলে ঢালা কুর্তিতে নখ খোটায় অভিমানী সুর তুলে বলে, আমি আর নেহরিশ লিস্ট করেছি কোথায় কোথায় যাব। বান্দরবনের থানসি দিয়ে শুরু হবে আমাদের ট্যুর। আসা যায়স, আল্লাহর মাল আল্লাহ ভালোভাবে দুনিয়াতে আনো। আন্ডার খোলো শক্ত হইয়া গেলে তুই যেহানে মন চায় হিয়ানে যাবি। আকাশ বাতাস এক করে ঘুরলো, তোরে কিছু কমো না। মনে থাকে যেন, পরে যদি কিছু বলো দেখো। সারা খানম পান খাওয়া ঠোঁট রাঙিয়ে হাসতে হাসতে বলেন, আমার কিছু কওয়া লাগতো না, তুই নিজেও দেখিস দ্বিধার মধ্যে পড়বি। আন্ডা থুইয়া কোনহানে 1 সেকেন্ডে শান্তি পাবি না। তোমার কাছে রাখলে শান্তি পাবো। কয় যায় রক্তের টান নারীর টান কঠিন টান, এত কষ্ট করে দুনিয়াতে আনতেছ। তোমার মায়ার সমান কারো মায়া হইব না। আল্লাহ সন্তানের লাইগা মায়ের মধ্যে এমন গুণ দিছে যা দুনিয়ার কারো মধ্যে দেয় নাই। তখন নিজেই কবে আমার আন্ডারে আমি বুকের মধ্যিখানিতে রাখবো, কোনোখানে যাও না তার সাইরা। অন্তি পাল্টা প্রত্যুত্তর দেওয়ার মাঝেই ঝড়ের বেগে পালক নামক টাইফুন আঘাত হানে। পরনে ঝা চকচকে গাউন এক হাতে কোনো মতে সামলে অন্তির সামনে হাজিরা এসে ব্যস্ত গলে বলে, ভাইয়া ফোন করছে কখন থেকে? ফোন রেখে এসেছিস কেন নিচে? অন্তি হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে নেয়। কল রিসিভ করার পূর্ব মুহূর্তে পালকের দিকে আটচোখে তাকিয়ে বলে, হোয়াইট গাউন, শাড়ি পরিসনি কেন? শাড়ি আর আমি, মাই গড, ওসবে আমি নেই। আর তাছাড়া আমার মতো নামি দামি প্রিন্সেসরা গাউনই পরে, এঙ্গেজমেন্টে শাড়ি পরে না। হ্যাঁ, গুলিস্তানের প্রিন্সেস কিনা, ভাবতো অন্যরকমই হবে। শাট আপ। অন্তিম মৃদু হেসে ফোন রিসিভ করে ফোনটা লাউড স্পিকারে রাখা মাত্র তড়িঘড়ি কণ্ঠে বলে ওঠে, শুনুন, আমার পাশে একজন বয়স্ক আর একজন মধ্যবয়স্ক মেয়ে আছে। আদর আদর সম্বোধন করার দরকার নেই আপাতত, ওনারা লজ্জা পাবে। সায়রা খানম ভাত মাখা থামিয়ে চোখ গরম করে তাকায় নাতনির দিকে। অন্যদিকে পালক নিজে মধ্যবয়স্ক উপাধি পেয়ে পারে না সামনে বসা রমণীকে চিবিয়ে খেতে। দু বাহু বুকের সাথে ভাঁজ করে ফসফস করে নিঃশ্বাস ছাড়ে সে। ফোনের অপর পাশে সিক্ত ক্ষণকালের জন্য নীরব বনে চলে যায়। তার চঞ্চল চুরি পাখির মাঝে মাঝে লাগামহীন এমন কথায় তাকে লজ্জায় পড়তে হয় যে মুখ লুকে উপায় থাকে না। কিছু সেকেন্ডে নীরবতা ভেঙে শান্ত গলা বলে, পালকের বাসায় গিয়েছ? বেটি ঘুম থেকে টেনে নিয়ে এসেছে আমাকে আর নানুকে। সকালে নাস্তা করেনি এখনো? করার মাঝে আপনি কি এখনো জাহাজের মধ্যে আছেন? জি। চীনে পৌঁছতে আর কতদিন লাগবে? মোস্ট প্রবাবলি 3 থেকে 4 দিনের মধ্যেই পৌঁছে যাব, যদি ওয়েদার কমফোর্ট জোনে থাকে। দেশে ফিরবেন কবে? সিক্ত নীরব হেসে ধীর গলায় বলে, 1.5 মাস পরে, হয়তো শিওর না, কাজের ওপর ডিপেন্ড করছে। অন্তির মুখ আষাঢ়ে মেঘে ঢেকে যে ঘুটঘুটে অন্ধকার চাহনিতে কাতর গলায় বলে, ডক্টর নেক্সট উইক ডেট দিয়েছে। আপনার আন্ডা বাচ্চা বাংলাদেশে ল্যান্ড করার সময় হয়ে গিয়েছে, আর আপনি এই সময় চীন সফরে। নীল সমুদ্রের বুকে ভাসমান জাহাজে দাঁড়িয়ে সিক্ত ক্ষীণ হাসে। 7 সমুদ্র 13 নদী পার দিয়ে সে যাচ্ছে ভিন দেশে লাইজন ও হিউম্যান ইন্টেলিজেন্স কার্যক্রম সম্পন্ন করতে। চীনা নৌবাহিনীর আধুনিক প্রযুক্তি, তাদের ডকইয়ার্ডের সক্ষমতা, সেই সাথে অপারেশনাল কৌশল সম্পর্কে বিস্তারিত গোপন প্রতিবেদন তৈরি করে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব অর্পণ করা হয়েছে তার উপর। তবে মনে প্রাণে সে খুব করে চেয়েছিল সফরের ডেট নির্ধারণ আর 1 মাস পরে হোক, কিন্তু উপরিমহল হতে নির্দেশনা আসে এমনই সময় যখন তার অস্তিত্বের পৃথিবীতে আসার সময় হয়। ফলস্বরূপ বাবা, তার আগত কন্যা, 2 দেশে। নেভিয়ান সাহেব আবারও বাধা পড়ে সেই মূল মন্ত্রে, হোয়েন ইট কামস টু ডিউটি অর প্রফেশনালিজম দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। তো আমার কন্যাকে বলে দিও তার বাবা খুব দ্রুত চলে আসবে তার কাছে। বাই দ্য ওয়ে, তোমার শরীর ঠিক আছে? কোনো প্রবলেম ফেস করছো কি? অন্তি ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস ঝেড়ে বলে, আপনার কন্যাকে পালতে গিয়ে শরীর আমার সবসময় খারাপ থাকে, নতুন করে কি কোনো প্রবলেম ফেস করব বলুন? প্রবলেমের মধ্যে আছি, কবে এই বাচ্চা ফুটবে বলুন তো? আমি তো পারি না। আমার জীবন শেষ, সব দোষ আসলে আপনার কারণে আজ আমার এই দশা। আপনি যদি। শেষের কথাটা শোনার আগে সিক্ত ফোন কেটে দেয়। টং করে শব্দে বেজে ওঠে চঞ্চল চুরি। কথা থামে, অবাক হয়ে বলে, কি হলো, এটা কেটে দিল কেন? পালক সরু চোখে তাকিয়ে থমথমে গলায় বলে, মধ্যবয়স্ক পাগল মহিলার সাথে কথা বলতে অনাগ্রহী ভাইয়া, তাই ফোন কেটে দিয়েছে। সেমনি একবার আন্ডা ফুটুক, তারপরে তোর কানে মসদ দিয়ে কথার লাইন ঠিক করামো। নাচ জামাইডারে মাঠে ঘাটে যেভাবে পাশ লজ্জা দেশ তুই। ভুল কি বললাম? চুপ থাক তুই। বেলা কিছুটা গড়াতেই
ঘরোয়া আমেজে নাফিস পালকের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান যাত্রা এগোতে থাকে সামনে। খুব স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে আংটি বদলের এই অনুষ্ঠান। তারিখ পরিবর্তন করতে করতে অবশেষে অন্তির ধমকানিতে পালক রাজি হয়েছে ডেট দিতে। অন্যদিকে নাফিসের পরিবার যেন মুখিয়ে ছিল কবে তাদের পুত্রবধূর মর্জি হয় বিয়ের এই প্রথম ধাপ এগোতে। ভালো ভালো এঙ্গেজমেন্টও হয়ে গেলে সামনের শ্রাবণেই বিয়ের তারিখ ফেলবেন তারা। সবার এঙ্গেজমেন্ট হয় সন্ধ্যার পরে, আর তোর এঙ্গেজমেন্ট হচ্ছে বেলা 11টায়। কেমন পানসেটে লাগছে, কারণ তোমার কারণে এই সময় সিলেক্ট করেছি। সন্ধ্যায় তো তুমি বিছানা ছেড়ে উঠতেই পারো না। আমাকে এতে টানার কি আছে? আমার জন্য নিজের জীবনের এই বিশেষ মুহূর্ত আনন্দগুলো কেন বিসর্জন দিচ্ছিস বোকা? পালক মেঝে হতে তৎক্ষণাৎ দৃষ্টি তোলে, আশেপাশে সবাইকে পরখ করে চক্ষু জোড়া শক্ত করে চাপা গলায় বলে, পেটের মধ্যে আন্ডা না থাকলে এক্ষুনি মেরে হাড়গোড় ভেঙে দিতাম তোর। সাহসায় কি করে এই কথা বলার? এমনি এমনি বলছে, তোর আগের কি আছে? এমনি এমনি বলবি কেন? অন্তি কণ্ঠ খাদে নামিয়ে মুখ বাঁকে বলে, হয়েছে, বুঝতে পেরেছি, পোলাও কালিয়া খাওয়ার দাওয়াত দিয়েছিস। এসেই যখন খেয়ে বমি করে রেখে যাব, তোর আত্মীয় স্বজন দেখে নাক ছিটকাবে, তখন বুঝিস। সব আত্মীয় স্বজন এক জায়গায়, তুই অন্য জায়গায়, উল্টাপাল্টা কথা বলে রাগাবি না। অন্তি বিজ্ঞের মতো মাথা নাড়াতে নাড়াতে সোজা হয়ে বসে উদাস কণ্ঠে বলে, ঠিক বলেছিস। ক্লাস 10-এ পিকনিকে তুই যখন বাসে বমি করছিলে, তখন বমির কিছু অংশ আমার হাতে লেগেছিল। আমি মোটেও ঘৃণায় আউ করিনি, বরং তোর মাথায় হাত রেখে বলেছিলাম, কর কর বমি, বেশি করে কর, পানি দেব, কষ্ট লাগছে। ইস, কি খাঁটি ভালোবাসা আমার। পালক মুখ খোলার আগেই নাফিজের মামা শাহেদ সাহেব গলার স্বর টেনে পরিষ্কার করেন। মূল কার্যক্রম শুরু করার ইঙ্গিত দিয়ে মিসেস রেবেকার দিকে তাকিয়ে বলেন, তাহলে শুরু করা যাক, আর সময় নষ্ট না করি। হ্যাঁ, শুরু করা যাক। শাহেদ সাহেব হাসি মুখে তার বোনের সাথে চক্ষু বিনিময় করেন। সুটকোট পরনে নম্রভদ্র ভাগ্নের দিকে ইশারা করে রিং তুলে দিতে বলেন। মিসেস রুমানা গাঢ় খয়েরি রঙের বক্সটা নিয়ে ছেলের হাতে তুলে দিয়ে নম্র স্বরে বলেন, পরিয়ে দাও বাবা। নাফিস হাতে রিং নিয়ে পাশে বসা রমণীর দিকে নজর ফেরায়। এতক্ষণে সে মূর্তিমান কাঠ হয়েছিল। অবশেষে কাঙ্ক্ষিত মুহূর্ত আসতে হাফ ছেড়ে বাসে সে যে গল্প গুজবে আসর নেমেছিল। ভাগ্যিস মামার স্মরণ হয়েছে, তারা কোনো একটা দরকারি কাজে এসেছে, নয়তো আজ সারাদিন এমনভাবেই বসে কাটাতে হতো। মানুষ এত কথা কিভাবে বলে ভেবে পায় না সে। মনে হচ্ছে আজকেই সবার সাথে সবার প্রথম দেখা, প্রথম আলাপন, এর আগে কোনো দিন দেখাই হয়নি। মনে মনে বেশ বিরক্ত হয়ে উঠেছিল সে। এদিকে তার পাশে বসা হবু বউ আর তার বান্ধবীর ফিসফিস করে বলা অনেক কথাই তার কানে এসেছে। দুজন যে মারাত্মক লেভেলের ডেঞ্জারাস, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ঠিকই আছে, দিন দুপুরে ডাকাতি করা তো আর এমনি এমনি শেখেনি। আল্লাহ ভালো জানেন শিখত কিভাবে সামলায়। ট্রেনিং নেওয়া মানে হচ্ছে বাধ্যতামূলক। একবার দেশে আসুক, বউ হ্যান্ডেল করার ট্রেনিং নিবে সে। আমার শর্ত একটা আছে। পালকের মুখে হঠাৎ শর্তের কথা শুনে উপস্থিত সবাই তবদা খেয়ে যায়। নাফিস রিং হাতে এগোনোর আগেই নিজেকে থামিয়ে ফেলে। স্বতঃস্ফূর্ত চাহনিতে আসে বিস্তর পরিবর্তন। শর্ত, এই মেয়ের শর্ত আল্লাহ মাবুদ ভালো জানেন। মাথায় আবার কি ভূত চাপলো? কি শর্ত তোমার মা? কোনো সমস্যা পালক? এক মুহূর্তে সবাই উদ্গ্রীব হয়ে ওঠে। সবার মুখে রেখেছে যে চিন্তার রেশ। এত শত বিলম্ব পেরিয়ে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আবার কি হলো কে জানে। মশুর সাহেব মেয়ের দিকে তাকে বলেন, বলো কি শর্ত? পালক চোখ তুলে নাফিসের দিকে তাকায়, চোখে চোখ রেখে সুস্পষ্ট গলায় বলে, ওনাকে বিয়ে পরবর্তী কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? বিয়ের পর ওনার কোনো মেয়ে ফ্রেন্ড থাকা চলবে না। শাহেদ সাহেব পরম উৎসাহে বলেন, শর্তে রাজি, কোনো মেয়ে ফের চলবে না। কোনো প্রকার এক্স ওয়াইফ সেট এর সাথে কথা বলা যাবে না। চোখ তুলে তাকানো নিষেধ। যদি পুরনো প্রেম জেগে ওঠে আর আমাকে গীত শোনায়, তাহলে তার থোতা মুখ ভোতা করে দেওয়ার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিব। এতে কি কারো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। বিয়ের পর আবার কিসের এক্স ওয়াই জেড, শুধুমাত্র ইউ এর আধিপত্য থাকবে। নেক্সট। পালক ঠোঁটে ঠোঁট চেপে নাফিজের পলকহীন দৃষ্টিতে তাকে বলে, স দিয়ে সকল প্রকার নাম উচ্চারণ সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হলো। যদি ভুলেও এই স দিয়ে কোনো নাম উচ্চারণ করে, তাহলে আমি দেখে নিব। এই দায়িত্ব আমার, কোনো ভয় নেই তোমার মা। শাহেদ সাহেব অল্পের ওপর দিয়ে বেঁচে যাওয়াতে বেশ আমোদিত হয়ে ওঠেন। ভাগ্য ভালো শর্তগুলো হাতের নাগালে ছিল। সে তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল কি না কি শর্ত দেয়। নাফিস, সবগুলো শর্তে বলো আমি রাজি। মামার হুঙ্কারে নাফিস স্থির দৃষ্টিতে তাকে বলে, লাস্টের শর্তে আমার সমস্যা আছে। কি সমস্যা? শিখতকে কিভাবে ডাকবো? অন্তি পাশ হতে
প্রফুল্ল গলে বলে ওঠে, আরে ভাইয়া ফাইরাজ বলে ডাকবেন। যাদের নামের প্রথম স দিয়ে তাদের অন্য যেসব অপশনাল নাম থাকবে সেগুলো বলে ডাকবেন। যদি কারো অপশনাল নাম না থাকে তাহলে এইভাবে ডাকবেন, এই চশমা, এই নীল শার্ট, এই গুলুমুলু, এই হেমিলনের বাসিওয়ালা, চিকনা, ব্যাস প্রবলেম সলভ। সমস্যার সাথে সাথে সমাধান পাওয়াতে শাহের সাহেব উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অন্তির ভূয়সী প্রশংসা করেন তিনি কিছুক্ষণ। পালক নিজেকে বাহবা দিতে দিতে বলে, আমার প্রাণের সখী বলে কথা। হ্যাঁ, একেবারে হিরে মানিক জুটি। শর্তের পর্ব শেষ হয়। নাফিস বাধ্য হয়ে মেনে নেয় তার ড্রামা কুইনের সব নিষেধাজ্ঞা। কোমল হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে অনামিকাতে পরিয়ে দেয় ঝকঝকে পাথর বসানো ডায়মন্ডের রিং। পালকের ভিতর ভিতরে প্রমোদিত উল্লাস বয়। নাফিসের প্রথম স্পর্শে তার সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায় চুপিসারে। অবশেষে পূর্ণতা পেল তার ভালোবাসা, যাকে দুই নয়নের কোটরে নীরবে ভালোবেসে বন্দী করেছিল সে। কত অনিশ্চয়তা, কত কঠিন পথ, কত শত বাধা পেরিয়ে সৃষ্টিকর্তা তার কপালে নাফিস নামক পুরুষটাকে লিখে রেখেছিল পরম যত্নে। ইস, এই লোকের জন্য পালক রানীর চোখের পানি ফেলেছিল। ঘন অমাবস্যার এক রাতে স্বল্প দিনের ভালোবাসাকে পিছু ফেলে সরিয়ে এনেছিল নিজেকে সবকিছু থেকে। আর আজ সেই ভালোবাসার নিজ হতে ফিরে এসে তাকে দিয়েছে ধরা। সুহা নামক আজব প্রাণী হয়তো তাকে ভুল বুঝে যাবে, কিন্তু শর্ত তো আর এটাই। পালক কখনো চায়নি তাদের বন্ধন ভেঙে যাক। তার কারণে মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার কি কখনো ক্ষতি চাইতে পারে? খালাম্মা, আপনি পালকের হাতে তুলে দিন রিংটা। আমি আবার কে? তুমি দাও। তুমি মা, তুমি দাও। মিসেস রেবেকা মিষ্টি হেসে সায়রা খানমের হাতে রিং তুলে দিয়ে বলেন, আর আমার মা হচ্ছেন আপনি। আপনি ছাড়া হবে না, পাগল মাইয়া। সায়রা খানম বসা ছেড়ে উঠে পালকের কাছে যান। হাতের তালুতে রিংখানা তুলে দিয়ে বলেন, সেমরি ভালো হইছস, ভালো করে সংসার করিস। তোগো নিয়ত ভয়, সুবিধার না তো দুইটার একটা। পালক চুপচাপ রিংখানা হাতে নিয়ে সায়রা খানমের সাথে উষ্ণ আলিঙ্গনে সম্পূর্ণ করে। অতঃপর নাফিজের হাত নিজের হাতের মধ্যে নিতে গিয়ে দেখে অনবরত হাত কাঁপছে তার। আশ্চর্য, হাত কাঁপছে কেন? বুক যে ধরফড়িয়ে কাঁপছে এটা সে মেনে নিয়েছে, তাই বলে হাত কেন কাঁপতে হবে? এত আবেগ, এত ভালোবাসা তো ঠিক না, বেশি বেশি হয়ে যাচ্ছে তো পালক। নাফিজ ঝড়ো মেঘে ভাসা কন্যার শিমুল তুলোর মতো নরম রূপ দেখে মৃদু হাসে। নার্ভাসনেস কমাতে নিজ হাতে সে পালকের হাত তুলে তারপর নেয়। পালক চোখ তুলে তাকাতেই সে ভুরু উঁচিয়ে আঙুলে রিং পরানোর ইঙ্গিত দেয়। মারকুটে বধূরানী খানিকটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। ঠোঁটের কোণে সূক্ষ্ম লাজুক হাসি ফুটিয়ে পরিয়ে দেয় রিং তার নামে লিখে দেওয়া পুরুষের হাতে। আসসালামু আলাইকুম। আর একটা পর্ব আছে, আগামীকালে এই গল্পটা শেষ হয়ে যাবে। এই গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? কোন চরিত্রটাকে সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।